খেয়েছি। ওটা কিন্তু ধানি লঙ্কা, সাবধানে থেকো, আর যেন ওরা চিনতে না পারে। সেসব নিয়ে টেনশন না করলেও চল। আগামীকাল তো শুক্রবার, মনে আছে তো? কিন্তু আসতে পারবো না, সময় নেই। আমি এত কিছু শুনতে চাই না তৌফিক, আমি যেন আগামীকাল দেখতে পাই। ফোনটা কেটে গেল। কি আর করার, ঘুমিয়ে গেল তৌফিক। পরের দিন ফোনের কান্নায় ঘুমটা ভেঙে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, আজ আমাদের সাথে ডিনার করার কথা ছিল, সেটা কি মনে আছে? আজ তোমার আঙ্কেল তোমাকে কি যেন বলবে? জি আন্টি, জুমার নামাজ শেষ করে যাব। গুড, সময় মতো হাজির হয়ে যেও। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নেবে, আবার ফোনটা কেঁদে উঠল। মহা মুশকিল, কিন্তু একই আননোন নাম্বার দেখি কে ফোন দিল। হ্যালো। উপোস থেকে মেয়েলি কণ্ঠ শুনে লাফিয়ে বিছানায় বসলো। কি বলে শোনার জন্য। হারামি, তুই শুধু আমাদের বাসায় আসলে তোকে খেয়ে ফেলবো আমি। ওহে সুন্দরী, কণ্ঠটা তো দেখি ভারী মিষ্টি, কিন্তু আচরণটা তো রুক্ষ কেন? বলি মধুর সাথে মুখে একটু চিনিও দিও। এই, তুই চিনিস আমায়? আমি কে? তোকে আমি কি করবো জানিস? আরে রাখো কড়াকড়ি, এসব বিয়ের পর বাসর রাতে করব। এখন বলো তুমি আমার কোন বউ? মামা, এত বছর পর কোনো মেয়ে ফোন দিয়েছে, একটু কথা বলে নেই। যদি লাইনটা ক্লিয়ার হয়ে যায় তবে সিঙ্গেল লাইফের ইতি টানবো। ভাবতেই শিউরে উঠলাম। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এই, তুই কি গান বললি এটা? জানিস আমি কে? আরে টুনি, তুমি যেই হও না কেন, বিয়ে তো তোমাকেই আমি করবই। সুতরাং পরিচয়টা না হয় বাসর ঘরেই হবে। ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলাম, মেয়েটা কে হতে পারে। ধুর, এসব না ভেবে বাইরে হাঁটতে বের হলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এলো। তারপর গোসল করে সোজা মসজিদে। নামাজ শেষ করে বের হতেই পেটে টান অনুভব করলো। বুঝলো পেট সাহেব চটেছে, তাই পা বাড়ালো আবিদের বাড়ির দিকে। কলিং বেল বাজানোর পর আবিদ খুলে দিল, তারপর কাঁদো কাঁদো কণ্ঠে। ভাইয়া, আবার নীলাপু মেরেছে। ভাই তুই একটু চুপ কর, ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দে। এত খাই খাই করো কেন? রাক্ষস, গতকালই ঠাস করে একটা খেয়ে এখনো ভরেনি। এসো ভেতরে এসো, আরো দু চারটা তোমাকে ভাগেও দেই। এই তুই কি বললি? কই কিছু না তো, এসো এসো খেতে এসো। তুই বলবি নাকি তোর গোয়াতে আমার বন্ধু থুতু দেওয়ার ভিডিওটা ভাইরাল করব? না না ভাই, এমন করো না। করব না। এখন বল কি বলতে চেয়েছিলি, আর কি খাবো আমি? তুমি যে আমাকে সুপারগুলো দিয়েছিলে আপুর জুতায় লাগাতে। দিয়েছিলাম, কেন কাজ হয়নি? না হলে বল, আরো এনে দিব। বস, তোমার পায়ে ধরি, আমি আর সুপারগুলো কোথাও লাগাবো না। কোথাও লাগাবি না মানে? সত্যি করে বল তো, কি করেছিস? ভাই, আমি তোমার চেয়ে এক ধাপ এগিয়ে আপুর ঠোঁটে লাগিয়ে দিয়ে এসেছি, সাথে চুলেও। তারপর আপু ধুপাস ধাপাস করে মাথা ফাটিয়ে ফেলছে। হায় আল্লাহ, তারপর 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 আবার কি, এমন মাইট এনে দিল, কি বলবো, উফ ব্যথা। তুই কি জুতোও লাগিয়েছিলি? বস, জিও গুরু, তা এখন তোর বোন কোথায়? খুঁয়ে আর থাকবে, খেতে বসেছে। আর আব্বু তোমাকে মনে হয় এজন্যই ডেকেছে। আর হ্যাঁ হ্যাঁ, বল আর। আজ সকালে তুমি আপুকে কি গাইলে গুরু, পুরাই ফাটিয়ে দিয়েছো। সকালে তোর আপুকে গান শোনালাম কখন? আরে আজ সকালে তো আপু তোমাকে এখানে না আসার জন্য ফোন করেছিল, কিন্তু তুমি। ভাই শোন, এখন বল পরিস্থিতি কেমন? ভালো হলে ক্ষুধা পেয়েছে খাবো, না হলে আমি আসি, কেমন? আবিদ তোর নাছার বান্ধা টেনে নিয়ে গেল ডাইনিং এ। চোখ গেল নীলার দিকে। বিচারির কপালে ব্যান্ডেজ, চুলগুলো অনেকখানি কাটা। ঠোঁটের অবস্থা কি আর বলবো, থাক এটা। আসসালামু আলাইকুম পেটুক, অস্পষ্ট ভাবে আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা এসব কি শুনছি? কি শুনছেন আঙ্কেল, একটু আমাদেরও বলেন, আমরাও শুনি। ফাজিল ছেলে মস্করা করো বলি, তুমি নীলাকে কাজের মেয়ে বলছো কেন? আমি কই বলেছি, আবিদ নিজেও বলেছে, এটাও বললো ওই মেয়েটা নাকি ইংরেজিতে আলু ঘাটি, তাই আমাকে বিরিয়ানি বানানোর দায়িত্ব নিতে হবে। বিশ্বাস না হলে আবিদের থেকে শুনুন। এসব কি সত্যি আবিদ? আঙ্কেল, শুধু শুধু বাচ্চাদের এমন করছেন কেন? ছোট মানুষ। জানো, ও আমার মামুনির এত সুন্দর চুলগুলোয় সুপার গ্লো লাগিয়েছে, এমনকি ঠোঁটেও। আঙ্কেল, পায়েও লাগিয়েছিল, দেখেছেন? কাজের মেয়ের মাথা ফিরে গেছে। নীলা ধপাস করে নাকে ঘুষি মেরে দিল। তারপর তৌফিক সেন্সলেস। যখন জ্ঞান ফিরল তখন দেখে বিছানায় শুয়ে নাকে ব্যান্ডেজ। হাই হাই, কে করলো আমার এমন দশা?
ওই থেকে যেন আবিদের হাসির শব্দ পেল। আবার পাশে দেখে আবিদ শুয়ে, ওর নাকেও ব্যান্ডেজ। ভাই তোকেও মেরেছে এই কাজের মেয়ে? আর বললো না ভাই, তোমাকে বাঁচাতে গিয়ে আমার এমন দশা। ভাই ক্ষুধা পেয়েছে, খেতে দে। এমন সময় নীলা খাবার নিয়ে এলো। এই কাজের মেয়ে, খাবার স্যারকে তুলে খাইয়ে দাও। তোর হাতগুলো ভাঙবো কিন্তু আমি, আবিদ। আবিদ কা? আবিদ, আমার হাতটা মনে হয় ভেঙে গেছে। ও মা গো, টুরু ব্যথা। স্যার, অ্যাম্বুলেন্স। এই কাজের মেয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করে আমার স্যারটা মরে যাবে। ও স্যার, স্যার মরেন না। আর আমার আরে হেয়ার সেটিং করা এখনো বাকি। কি বললি? আমি মরতেছি আর তুই হিয়াকে নিয়ে পড়ে আছিস? সেই দুপুরে ডেকে এনে এখনো না খাইয়ে রেখেছিস। কে বললো না খেয়ে রেখেছি? হ্যাঁ, একটা ঘুষি খাওয়ালাম না? হ্যাঁ, তো খেয়েছেন যে বদহজম হয়ে গেছে। আবিদ, আমি আসি, এখানে থাকবো না আর তোকে পড়াতেও আসবো না, চলে বিছানা ছেড়ে উঠে এলাম। স্যার, এই অবস্থায় যাবেন? কিছু মনে করবেন না, আসলে বড় আপু একটু অমন। আরে না, সমস্যা নেই। আর শোনো, আমি বোধহয় আর আসবো না, চলি। মন খারাপের অভিনয় করে বাইরে এসে উড়াধুরা নেচে মেসে আসতেই ক্ষুধা বেড়ে গেল। দ্রুত কিচেনে গেলাম, দেখলাম আমার জন্য কিছু খাবার রয়েছে, যা আমার জন্য যথেষ্ট। খেয়ে ঘুমাতে গিয়ে আরেক ভেজাল মনে পড়ল। ঠিক তখনই ফোন এলো। ভয়ে ভয়ে রিসিভ করলো। হ্যালো। তোমাকে কি বলেছিলাম মনে আছে? এখন কয়টা বাজে দেখো। হুম, মনে আছে। আর এখন রাত 10টা বাজে, আমি যথাসময় পৌঁছে যাব। সাবধানে আসবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে ঘুমিয়ে গেলাম। ঠিক রাত 11টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে এলাম। তারপর চুপি চুপি ম্যাচ থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। আধ ঘন্টা হেঁটে পৌঁছে গেলাম গ্যারেজে। সেখান থেকে টয়োটা ফিল্টার। হয়তো ভাবছেন এই একটা গাড়ির নামই সব গল্পেই দেই কেন, তবে আমি বলবো এই গাড়িটা আমার ফেভারিট। আশা আছে ইনশাল্লাহ এমন গাড়ি মালিক হব। গাড়িতে উঠে দ্রুত স্টার্ট দিতেই নিলাম, কিন্তু হচ্ছে না। প্রায় 1 মাস পর স্টার্ট দিলে যা হয় আর কি, তবুও অনেক চেষ্টায় সফল হলাম। রাত তখন 1:45। তীব্র বেগে ছুটে চলেছে সামনের দিকে। প্রায় 2 ঘন্টা পর পৌঁছে গেল গন্তব্যের স্থানে। গাড়িটা পার্কিং করে বের হলো সামনের দোতলা একটা বাড়ির সামনে। কলিং বেল বাজাতে একটু পর খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন একজন মহিলা রাগী চোখে। কি হয়েছে আম্মু, এভাবে তাকিয়ে আছো কেন? তুই জানিস না কেন তাকিয়ে আছি? এতক্ষণে তোর আসার সময় হলো। ওসব রাখো, ভিতরে চলো, ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। এই তোর নাকে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? কিছু না, বাথরুমে পড়ে গিয়েছিলাম। তুমি খেতে দিবে নাকি চলে যাব? ঘুম পেয়েছে আমার। চুপচাপ খেতে শুরু কর। আহ বিরানি। ভাই তোমরা নজর দিও না। কবজি ডুবিয়ে খেয়ে রুমে এলাম। কতদিন পর নিজ রুমে এলাম, ভালোই লাগছে। এদিকে আপু, ছাতু তুলে গেল তখন, এখন কি হবে? সব তোমার জন্য হয়েছে। আমার হিয়ার কি হবে? তোর হিয়া মানে? সত্যি করে বল, হিয়া কে? কই, কেউ না তো, এমনি। আর কি বললা তুমি? থাকো, আমি ঘুমাই। আবিদ ওর আপুর সামনে থেকে বকার পাট। এটা কি আমি ঠিক করলাম? সেই দিনও চড় মেরেছি, কিছু বলেনি। আজকেও ঘুষি মেরেছি, তবুও চুপ করেছিল। আজ হঠাৎ কি এমন হলো যে মন খারাপ করে চলে গেল? তবে কি সত্যি বেশি করে ফেলেছে? পরের দিন সোমবার। তোর আব্বু তো আগামীকাল মৃত্যুবার্ষিকী, মনে আছে? বাজার করে আন, মসজিদে মিলাদ করতে হবে। হ্যাঁ আম্মু, মনে আছে। তুমি লিস্ট করে আনো, আমি যাব একটু পর। তোর বাবার স্বপ্নটা কিন্তু তুই এখনো পূরণ করতে পারলি না। আম্মু, আমি চেষ্টা করছি তো। এত তাড়াহুড়ো করলে কি হয়? ধীরে ধীরে এগোতে হবে। এখন লিস্টটা দাও। বেলা তো হয়ে এলো। আম্মু কিছু না বলে চলে গেল। একটু পর হাতে বড় একটা লিস্ট নিয়ে এলো। সেটা নিয়ে চললাম বাজারে। বাজার করতে করতে প্রায় দুপুর হয়ে এলো, তবুও শেষ হয় না। বিকেল 5টায় শেষ হলো। পিছনে তাকিয়ে দেখে পুরো 2টো ভ্যান ভর্তি ব্যাগ। বাসায় এগিয়ে আম্মু, এই যে লিস্ট, আর সামনে 2টো ব্যাগে রাখা মালামাল, তুমি বুঝে নাও, আমি ঘুমাবো। ফ্রেশ না হয়ে বিছানায় গা এলিয়ে দিল। আজ 5 দিন হলো আবিদকে পড়াতে চায় না। আবিদ তো ধরেই নিয়েছে আর যাবে না। আর নীলা, চলুন নীলা কি ভাবছে জেনে আসি। হতচ্ছাড়ি, তোর জন্য ছেলেটা আর আসছে না। তোকে তো আমার দেখতেও ইচ্ছে করছে না, বলদ মেয়ে। আমি কি জানতাম যে তিনি মাইন্ড করবে আর পড়াতে আসবে না?
তুই কি মানুষের মন বুঝিস যে জানলে আর করবি না? তোকে 2 দিন সময় দিলাম, যেভাবে পারিস তৌফিককে আনবি, নয়তো তোকে কি করব নিজেও জানি না। কি হলো, এভাবে আছিস কেন? যা বের হ, আমাকে রান্না করতে দে। নীলা আবিদের রুমে গিয়ে অবাক। তারপর নীলা শয়তানি হেসে আবিদের হাত থেকে ছবিটা কেড়ে নেয়। আবিদ চমকে পিছনে ফিরে ভয়ে হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। আবিদ, মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। আমাদের পাশের বাসার হিয়া না এটা? আপু আপু, ছবিটা দিয়ে দে প্লিজ, কাউকে বলিস না। বলবো না। তার আগে বলো, ছবিটা তুই কোথায় পেলি? এটা আমাদের তৌফিক স্যার এনে দিয়েছে। কি, স্যার হয়ে ছাত্রকে এসব? ছিছি। তা তোর স্যার আসে না কেন এখন? হয়তো স্যার মরে গেছে কাজের মেয়ের ঘুষি খেয়ে। দেখছি তোর পাখা গজিয়েছে। দাঁড়া, আম্মুকে এই ছবিটা দেখাই। আম্মু, আম্মু। আপা আপা, আর বলবো না। আমার লক্ষ্মী আপা, চুপ করো। ঠিক আছে, এবার শোন, তোর স্যারের নাম্বারটা দে তো। স্যারের নাম্বার কি করবে? দাঁড়াও, আম্মুকে আমিও বলছি তুমি স্যারকে লাইন মারার চেষ্টা করেছো। বেশ বুঝেছিস। কেন, তোর স্যার কেন আসে না সেটা জানবো। কেন, এর আগেও তো ফোন করেছিলে, তখন স্যার কি সুন্দর করে গান গাইছিল, মনে নেই? আবার ওই নাম্বার ডায়াল করো, পেয়ে যাবে। এখন ছবিটা দাও। ও হ্যাঁ, তাই তো। তাহলে তো তোর কোনো প্রয়োজন নেই। এখন তোকে বাঁশ দিব। চল আম্মুর কাছে। রাতে শুয়ে আছি, এমন সময় ফোন কেঁদে উঠলো। দেখলাম সেই অচেনা নাম্বার। হ্যালো, অদেখা সুন্দরী, আবার কেন মনে করলেন আমায়? ওই, তুই জানিস আমি কে? পরিচয় না দিলে জানবো কিভাবে? আবিদের বড় বোন নীলা আমি। ও কাজের মেয়েটা, ছি ছি। শেষে কিনা কাজের মেয়ে আমাকে ফোন দিল। যত সব, ফোন রাখো। ওই ওই ওই, কাজের মেয়ে কে? তোকে সত্যি আমি চিবিয়ে খাবো। এত দেখি রাক্ষসী রে বাবা। তা আমাকে পেলে তো খাবেন। কেন আবিদকে পড়াতে আসবেন না? জিন্না। প্লিজ পড়াতে আসো না, আবিদ বেচারা মন খারাপ করে আছে। এত করেই যখন রিকোয়েস্ট করছেন তখন না হয় যাব। আমি আবার কাজের মেয়ের কথা ফেলতে পারি না। কি বললি? ঠিক আছে, যাব না। আরে না না, আপনি আসবেন প্লিজ। ওকে কাজের মেয়ে, ফোনটা কেটে দিলাম। এদিকে আম্মু, এখন আমার যেতে হবে, কাজটা এখনো বাকি আছে। কাজের জন্য যেতে দিচ্ছে। আর হ্যাঁ, সাবধানে থাকবি। ঠিক আছে আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাড়ি থেকে বের হয়ে সোজা গাড়িতে উঠে ড্রাইভ শুরু করে। আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেল। মেশে আস্তে আস্তে পরের দিন আবিদকে পড়াতে গিয়ে কয়েকটা রেল বাজালাম, আবার বাজাতে যাবো অমনি দরজা খুলে গেল। দেখলাম নীলা দাঁড়িয়ে, এমন ভাব নিলাম যেন ওকে চিনিই না। পাশ কাটিয়ে আবিদের রুমে গেলাম। আমাকে দেখে আবিদ জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর ভাইয়া তুমি খুব পচা। হা হা, আরে ভাইয়া, আমি তো আমার আম্মুর সাথে দেখা করতে গিয়েছিলাম। তাই বলে এতদিন থাকতে হবে? কই, এতদিন থেকেছি মাত্র 3 দিন। আচ্ছা যাই হোক, এখন পড়তে বসো, সামনে তো পরীক্ষা। আবিদ বই নিয়ে বসলো, ওকে পড়াতে শুরু করলো। একটু পর পাশে কেউ একজন বসলো, আর চোখে একবার তাকিয়ে দেখে নীলা। আবিদ, শুনলাম তোমাদের কাজের মেয়েটা ভালো চা বানায়, একটু বানিয়ে নিয়ে আসতে বলো তো। এই কাজের মহিলা, ও সরি আপু, যাও। আমার স্যার, মানে তোমার বয়ফ্রেন্ডের জন্য চা করে নিয়ে এসো। কি বললি আবিদ? আবার বল তো, হাতে স্কেল নিয়ে। কই কিছু না তো স্যার। আপু যাও, চা নিয়ে আসো। আবিদ, তোকে আমি কি যে করব। ধপাস করে বাড়ি দিল নীলার পিঠে স্কেল দিয়ে। তারপর বেয়াদব মেয়ে, যাও চা করে নিয়ে আসো। কলেজে পড়ো, তবুও এতটুকু জানো না কিভাবে শিক্ষককে সম্মান করতে হয়? সরি স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। কেমন লাগে আমাকে থাপ্পড় মেরেছিলে, তার সুদে আসলে তুলে নেব। আবিদ, তোর সকিনার কি খবর? কি আর খবর ভাই, ব্রেকআপ করে ফেলেছি রে। কেন, কি হয়েছে? নীলাপুর একটা ওর উপর দেখিয়ে ব্রেকআপ করে ফেলেছি। হা হা হা। এমন সময় নীলার আগমন, হাতে টি ট্রে নিয়ে। স্যার, এই নিন আপনার চা। এখন বই বের করো, কোন বিষয় বোঝো না সেটা আমাকে দেখাও। নীলা বই বের করে দেখতে লাগলো, আর তৌফিক চাতে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ থাকে। তারপর একের পর এক বড় বড় চুমুক দিয়ে চাটা শেষ করলো। আসলে চাটা দারুণ হয়েছিল। স্যার, এখানে আমার প্রবলেম। এখানে আমি পারি না। দেখলাম অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এর রুলস।
বুঝলাম, তুমি এসব রেখে আগে ভয়েস কি সেটা জানো, তারপর বাদ বাকি বুঝাবো। জি স্যার। আবিদ, কলিং বেল কে বাজাচ্ছে দেখে আসো তো। আচ্ছা ভাইয়া। আবিদ উঠে যেতে যেতে বলল। সরি মারার জন্য, আর ধন্যবাদ, চাটা সত্যি অসাধারণ হয়েছে। ধন্যবাদ স্যার। কিছুক্ষণ পর আদিবা ফোন বের করে একটা রেকর্ড চালিয়ে দিল, যা শুনে কলিজা কেঁপে উঠল। আরে বুঝেন নাই, এগুলো তৌফিক যে কথা যেগুলো রং নাম্বারে বলেছিল ঢোক গিলে। তার মানে তুমি সেই মেয়ে? কেন, কোনো সন্দেহ আছে? না না, তা এগুলো রেখেছো কেন? ডিলিট করে দাও। ওহো বাছাধন, এত তাড়া কিসের? বহুত টেনশনে রেখেছো আমায় এই কয়েকদিন, এখন তোমায় আমি টাইট দেব। এই আমি কিন্তু তোমার স্যার। আরে রাখ তোর স্যারগিরি, এখন বল কয়টা প্রেম করিস? কি প্রেম? তাও আমি? যাক তাহলে লাইনটা ক্লিয়ার। কিছু বললেন নাকি? না, এই রেকর্ড আমি এখন বাবাকে শোনাবো। এই না না, এটা ভুলেও করো না। ঠিক আছে, আমার কিছু শর্ত মানলে বলবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক। আজ থেকে পড়াতে আসলে সবার আগে আমার জন্য কিটক্যাট চকলেট আনতে হবে, ফুচকা আনতে হবে অতিরিক্ত ঝাল দিয়ে। আর হ্যাঁ, এইগুলো যেন আবিদ না জানে, তবে ওকে আবার ভাগ দিতে হবে। আচ্ছা জানবে না, কিন্তু কথা হলো আমি টাকা পাবো কই? টাকা পাবেন কই মানে? এভাবে চেয়ে আছেন কেন? আমার লজ্জা করে তো। আমি কি বলেছি টাকা নেই মানে? টাকা নেই মানে নেই, তাছাড়া টিউশনে করে যা পাই সেটা আমার হয় না। আর তো আপনার জন্য ফুচকা আনবো, এটা আমার পক্ষে অসম্ভব। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, এই নিন। এখন আনবেন কেমন? না আনলে কিন্তু সোজা বলে দিব আব্বুকে। তার প্রয়োজন নেই, 500 টাকার নোটটা পকেটে রেখে দিলাম। এমন সময় আবিদ এলো। কে এসেছিল আবিদ? আবিদ কেমন যেন লজ্জা পেয়ে চুপ করে আছে। হঠাৎ চোখ গেল ওর গালে, এতেই বুঝে গেল। বাহ বাহ আবিদ, আজকাল গালও লিপস্টিক দিচ্ছ। হ্যাঁ তাই তো। এই তোর গালে লিপস্টিক কেন? আর দেখে মনে হচ্ছে আমারই, যেটা গতকাল চুরি হয়ে গেছিল। ভাইয়া, এই বজ্জাত মেয়েটা আমার ইজ্জত লুটে নিয়েছে। নীলা উঠে গিয়ে ধপাস ধপ উত্তমাধ্যম দিতে শুরু করে দিয়েছে। আর আবিদ নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। এদিকে তৌফিক হাসতে হাসতে গড়াগড়ি খেতে ব্যস্ত। ভাইয়া, এই কাজের মেয়ের থেকে বাঁচাও আমাকে। ভাইয়া, ভাইয়া। এই আপনি খবরটা রেখে আটকাইতে আসবেন না। গত 1 বছরের পর এই চোরকে ধরতে পেরেছি। এই তুই বল, আমার লিপস্টিক মেকআপ কানের দুল কাকে দিয়েছিস বল? আর চুরি করবি? কি হলো বল, আর চুরি করবি? ওই যে পাশের বাড়ির রিয়াকে দিয়েছি। আহা। এই এখানে কি হচ্ছে? ধমক দি। বলবো নাকি আব্বুকে? না। তাহলে চুপ করে থাকুন। এই চোর আমার কত দামি দামি মেকআপ ওই চুনিকে দিয়েছে। বলে আরো ধপা ধপ মার শুরু করে দিল। সুযোগ বুঝে তৌফিক উধা ম্যাশে আসতেই ফোন বেজে উঠল। হ্যালো, গম্ভীর গলায়। মেসেজ চেক করো। টুং টুং, ফোনটা কেটে গেল। দ্রুত মেসেজ চেক করলাম। মেসেজে লেখা পড়ে মাথা গরম হয়ে গেল, কেননা আজ রাত 12টায় মেয়ে পাচার করা হবে, সাথে বিভিন্ন অবৈধ অস্ত্র। সেখানে যেতে বলা হয়েছে আমায়, সাথে লোকেশন পাঠিয়েছে। এরই মতো আবারও ফোন এলো। তৌফিক, মেসেজ পড়েছো? জি স্যার, পড়েছি। গুড। তো মিশনের জন্য তৈরি হও। তোমার সহকারী হিসাবে 4 জন রয়েছে, যাদের তুমি ঘটনাস্থলের আশেপাশেই পাবে। কিন্তু ওদের চিনব কি করে? এক একজন এক এক পোশাক পরে থাকবে নিরাপত্তার জন্য। একজন লাল, একজন হলুদ, একজন নীল টি শার্ট পরে থাকবে। ব্যাস স্যার, বাকিটা আমি বুঝে নেব। কিন্তু স্যার, খবর আপনি পেলেন কিভাবে? মানে কোনো ভুয়া নিউজ বা আমাদের ফাঁসানো তো হতে পারে। না তৌফিক, খবর পাক্কা। তবে ভাবার বিষয়, কোনো এক অপরিচিত ব্যক্তি খবর দিয়েছিল এবং আমরা তা তদন্ত করে জানতে পেরেছি খবর পাক্কা। স্যার, আপনাকে যে ব্যক্তি বলেছে তার লোকেশন কই? স্যার, আপনি এই মিশনে অন্য কাউকে নিয়ে যান। আমি এই অজ্ঞাত ব্যক্তির কেসটা নিচ্ছি। একে ধরতে পারলে অনেক কিছু জানা যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি ব্যবস্থা করুন প্লিজ। ওকে, তুমি মিশনে যেতে না চাইলে জোর করব না, তবে পরিচয়টা যেন পেয়ে যায়। ওকে ওকে স্যার। ফোনটা রেখে উঠে দাঁড়ালো। নিজের সিভিল ইউনিফর্ম পরে বের হলো, সাথে আছে M4 রিভলভার,
চারিদিকে নীরবতা। কয়েকটা জায়গায় চায়ের দোকান খোলা, ক্রেতা নেই, তবুও খুলে রেখেছে। চা দেখে খাওয়ার ইচ্ছে জেগে উঠল, তাই বসলো সেখানে। চাচা এক কাপ চা। দোকান তো বন্ধ করবো বাবা, কোনো ক্রেতা নেই। সমস্যা নাই চাচা, খুলে রাখো, আমি তোমায় টাকা দিমনি। আরে বাবা, টাকা লাগবে না, তুমি বসো, আমি 2 কাপ চা বানাই। আজ একটু আড্ডা দিব তোমার সাথে, যদি তোমার কোনো তাড়া না থাকে। হ্যাঁ চাচা, বেকার মানুষ, কাজ নেই, তাই বের হলাম চা খেতে। চাচা 2 কাপ চা নিয়ে এসে বসলো তৌফিকের পাশে। তারপর, তা বাবা, আগে তো কখনো তোমায় এই এলাকায় দেখিনি। চাচা আমি নতুন এসেছি, ওই যে সামনে মোড়ে ভার্সিটিতে পড়ি। ও, তা বাবা মা কে কে আছে? আল্লাহর রহমতে চাচা বাবা মা দুজনেই আছে। তা চাচা শুনলাম এই এলাকার নাকি কিছু অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। চাচা আশেপাশে কেমন করে যেন তাকালো। তারপর, বাবা আসতে বলো, একটা কথা তো শোনোনি যে দেয়ালেরও কান আছে? হ্যাঁ চাচা, কিন্তু কেন বলুন তো? আসলে সত্যি, এই এলাকায় 20 বছর ধরে চা বিক্রি করি, কিন্তু 3 থেকে 4 দিন ধরে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। মানে চাচা কি রকম? চায়ে এক চুমুক দিয়ে হাতের ইশারা করে দেখি। ওই যে দেখছো টিনের চারপাশে বাউন্ডারি দেওয়া, ওখান থেকে রাতে মেয়েদের চিৎকারের শব্দ ভেসে আসে। কয়েকদিন কান পেতেছিলাম, আর যা বুঝেছি ওখানে মেয়েদের জোর করে আটকে রাখা হয়েছে। কই চাচা, আমি তো পাচ্ছি না। পাবে কই থেকে? তুমি আসার আগে এখান দিয়ে বড় একটা ট্রাক ওর ভেতর থেকে বের হয়েছিল। এমনকি আমি শুনেও ছিলাম যে এরা নারী পাচারকারী, আজ রাতে বহু মেয়েকে পাচার করবে। কি বলো চাচা, এটা তো সাংঘাতিক। তা তুমি পুলিশকে বলনি? হ্যাঁ বলেছে, কিন্তু হয়তো পুলিশ কিছুই করতে পারবে না। যা বুঝলাম, চাচাই ফোন করে জানিয়েছিল পুলিশ প্রধানকে। তো তবু আরো বাজিয়ে দেখতে হবে, কারণ আগেই যদি বলি আমি পুলিশ, তবে সত্যি কথা বলবে না, ভয় পাবে। চাচা তুমি যে পুলিশকে ফোন করেছো, সেটা যদি পুলিশ জানে তবে তুমি ফেঁসে যাবে। আরে না বাবা, আমি গরিব মানুষ, ওসব পুলিশ কেন আমাকে ধরবে? চাচা তুমি কি কাউকে চিনতে পেরেছিলে, ওদের মধ্যে কাউকে? চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে কি যেন ভেবে বলল। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি, ওই যে এমপি হারুন আছে না, ওর ছেলে। চাচা সোহাগ কোথায় থাকে? কোথায় আর থাকবে, ওই চৌরাস্তার মোড়ে যে ক্লাব আছে না, সেখানেই পড়ে থাকে সারাদিন। চাচা তুমি এগুলো কাউকে বলনি তো এর আগে? আরে না, কাকে বলবো, আমি তো রাতে এখানে চা বিক্রি করি আর সারাদিন ঘুমাই। কি বলো চাচা, দিনে তো তুমি বেশি কাস্টমার পাবে, তাহলে দিনে রেখে এই নিশিরাতে চা বিক্রি করো কেন? কি করব বাবা, এই শহরে বেঈমানগুলো দিনের আলোয় দেখেছে আমার ছেলেকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় মারা যেতে, তাই তো দিনকে আমি ঘৃণা করি, ঘৃণা। চাচা তোমার ছেলে কি রোড অ্যাক্সিডেন্ট করেছে? না, খুন করেছে ওরা, খুন। চাচা কেঁদে লাভ নেই, তারা কারা খুন করেছে? হারুনের ছেলে সোহাগ আর ওর দলবল। ওরা কেন তোমার ছেলেকে খুন করলো? আমার ছেলেটা অন্যায় দেখতে পারতো না, সবসময় প্রতিবাদ করত। তেমনি সোহাগ মেয়েদের ইফটিজিং করলে থানায় মামলা করা হয়েছিল, যার জন্য ছেলেটাকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। চাচা সোহাগ দেখতে কেমন? আশা করে চুলগুলো লাল, গলায় মোটা চেইন পরে থাকে সবসময়। চাচা কেঁদো না। আচ্ছা চাচা, রাত হয়ে এলো, আজ তবে আসি, তুমিও বাসায় চলে যাও। চাচার থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলো। সাথে তৌফিক টিনকে ফোন করে জানিয়ে দিল। হঠাৎ চোখ গেল একটা ছেলের উপর, ক্লাব থেকে বের হচ্ছে, ড্রিঙ্কস করেছে। আর লক্ষ্য করলো চাচার বর্ণনা অনুযায়ী এই হতে পারে সোহাগ। কিছুক্ষণ লক্ষ্য করে দেখলো আশেপাশে কেউ নেই। রেড অ্যালার্ট জানিয়ে দিল টিমকে। ওপাশ থেকে গ্রিন সিগন্যাল আসতেই সোহাগকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে কাঁধে তুলে নিয়ে গলির মুখটা পার হতেই ওদের টিমের গাড়ি পেলাম। ওখানে ওকে তুলতেই জোরে টান দিল গাড়িতে। স্যার, একে কি করবেন? কি করব মানে? তুলে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দেব, তারপর পেট থেকে সব কথা বের হয়ে আসবে। স্যার, হেড স্যারকে কি জানাবেন এর বিষয়ে? না এখন নয়, আগে আমরা শিওর হব, তারপর সবকিছু উপরে জানাবো, এর আগে নয়। স্যার, এতে যদি কোনো সমস্যা হয় বা আপনার বদলি করা হয় তখন? ওসব ভাবতে হবে না, তোমায় যা বলেছি তাই করো, দ্রুত সিক্রেট রুমে চলো। ইয়েস স্যার। গাড়ি তীব্র বেগে চলেছে। আধ ঘন্টা পর পৌঁছালো তাদের সিক্রেট রুমে। জিশান জাগা ওকে। ওকে স্যার। টেবিলের পাশে গরম পানির ফ্লাক্স ছিল,
সেটাই মেরে দিল ওর মুখে। এতক্ষণ অচেতন থাকলেও গরম পানি দেওয়ার নেশা সহ চেতনা ফিরে আসে। এই কে তুই? আমাকে বেঁধে রেখেছিস কেন? কুত্তা, ছেড়ে দে বলছি, নয়তো। বল বল, নয়তো কি করবি? চোয়াল দুটো শক্ত করে চেপে ধরে। তুই কি জানিস আমি কে? আমি তোকে কি করতে পারি? হা হা, আমি হলাম পুলিশ। হা 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 হা। তোর মতো এই মামুলি পুলিশ আমার কিছুই করতে পারবে না। কেন জানিস? তোর স্যার মানেই পুলিশ, আমাদের পকেটে রেখেছি। তোদের কমিশনার অফ পুলিশের নামটা কি যেন? ও হ্যাঁ, মনে পড়েছে, মেজবাব, ঠিক তো? ওর নাম্বার দেখবি, ফোন 10 মিনিটের ভিতর দেখবি। তবে আমার ফোনটা চালু করে দেখ। ধন্যবাদ তোকে সঠিক তথ্য দেওয়ার জন্য। তোকে ছেড়ে দেব ভাই, তোদের সাথে পাঙ্গা নেওয়ার দম নেই আমার। জি স্যার, আপনিও এদের কাছে হেরে গেলেন। কত ভালো ভাবতাম আপনাকে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভুলে যেও না তুমি আমার সহকারী, তোমার সিনিয়র আমি। সরি স্যার। সরি তোমার কাছে রাখো। দ্রুত ওর ফোনটা চেক করো এবং মেজবা স্যারের ভিডিও আর ছবিগুলো ভাইরাল করো, আর এর কথোপকথন ভিডিও করো। ওকে স্যার। তা শুনেছি তুমি নাকি ওই চায়ের দোকানের ছেলেকে হত্যা করেছো। বাহ, দেখছি সবই জানিস। করছিস শালা, বেশি ভালো সাজতে এসেছিলি। ভরে দিচ্ছি মাথায় খুলিতে বুলেট। তা শুনলাম আজ কতগুলো নারী পাচার করলি, সাথে অবৈধ অস্ত্র, আর চা দোকানের ছেলেকে মেরে কিভাবে মামলা থেকে মুক্তি পেলে? আরে এটা কোনো ব্যাপার হলো? টাকা খাইয়েছি আর মুক্তি পেয়েছি। কিন্তু সে তো বেইমানি করলো তোদের সাথে, আমাদের তো সব বলেছে এই ব্যাপারে। কি? এই শালা আমাদের সাথে বেইমানি করছে? ওকে তো আমি। তোকে কিছু করতে হবে না ভাই, আমি ওকে দেখে নিব। তো আমাকে ছেড়ে দে, রাত অনেক হলো, মাল খেতে হবে, তেষ্টা পেয়েছে। আরে এমনি এমনি ছাড়ি কিভাবে, আমাকে তো খুশি কর। ও এই বিষয়, সমস্যা নেই। এই নে, এই ব্যাগে 15টা নীল হীরা আছে, দাম প্রায় কয়েকশো কোটি টাকা। বাহ, তোকে ধন্যবাদ। তোর আর কি প্রয়োজন বল। আলবিদা। আর তুই ওই চাচার ছেলেকে কিভাবে মেরেছিলি? গুলিতে বুলেট ভরে দিয়েছিলি? এই নে, আমিও ভরে দিলাম। পুরো ম্যাগাজিনের বুলেট ওর মাথায় বুকে ঢুকিয়ে দিলাম। কিছুক্ষণ গলা কাটা মুরগির মতো লাফিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। জিছান, মাথা সব জায়গায় গরম করলে চলে না, একটু মাথা খাটিয়ে বুঝে নিবে। সরি স্যার, এই হিরোগুলো দিলেন যে। এই হীরাগুলোই মেয়ে আর অস্ত্রের দাম, যা অবৈধ। এগুলো আমরা প্রথমে একটা রেস্টুরেন্ট খুলে দেব, ওই চাচার জন্য এত কিছু হলো। আর বাকিটা যেসব মেয়েদের পাচার করতে নিয়েছিল ওনাদের জন্য একটা গার্মেন্টস খুলে দেব। মনে রেখো, এই মেয়েগুলো কাজের লোভে এসব জালেমদের প্রতারণার শিকার হয়। স্যার, আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে। এসব আবেগ রাখো জিসান, লাশটাকে ওই চায়ের দোকানের সামনে ঝুলিয়ে দিয়ে আসো। ওকে স্যার। আর শোনো, এগুলো কাউকে বলবে না, সিক্রেট মিশন। এটা বলা তো যায় না কে এদের সাথে আছে। জি স্যার। জিসান চলে গেল আর তৌফিক গেল তার আলাদা ফ্ল্যাটে গিয়ে আগে ওয়াশরুমে গেল। একবার শাওয়ার শেষ করে বের হলো, নাইট ড্রেস পরে বিছানায় শুয়ে পড়েছে, অমনি ফোনটা কেঁদে উঠলো। এক রাজ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে কানের পাশে ধরলো। কিন্তু এ কি, মেয়েদের কণ্ঠ কেন? এই, তোর কানে কি আমার কথা যাচ্ছে না নাকি? আব্বুকে। ও কাজের মেয়ে, তুমি বলো এত রাতে ফোন দিয়েছো কেন? এই, তুই কাকে কাজের মেয়ে বললি? ধুর, ও সরি, আসলে কাজের মেয়ে বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছি তো তাই এমন হয়। না, অনেক সহ্য করেছি, আর নয়। এর একটা বিহিত করতেই হবে আগামীকাল। কি করবে শুনি? তবে আমি কাল তোমাদের ওখানে যাব না। শালি, তুই আমাকে কি সহ্য করলি? সহ্য তো আমি তোকে করেছি মনে মনে। কাল না আসলে আমি নিজেই তোর মেসে আসবো। হ্যালো হ্যালো, যা বাবা, ফোনটা কেটে গেল। যাই হোক, অত শত না ভেবে আমি বরং ঘুমাই, আপনারাও ঘুমান। সরি, আপনারা ঘুমালে পড়বেন কিভাবে কমেন্টে জানাবেন। পরের দিন উঠে বের হলাম চা খেতে, কিন্তু এখানে তো পুরো এলাকা জুড়ে পুলিশ দিয়ে ভর্তি। একটু দূরে দেখলাম চাচার মুখে হাসি, এগিয়ে গেলাম।
এগিয়ে গেলাম তার দিকে, কাঁধে হাত রাখতেই শিউরে ওঠেন তিনি। ধীরে ধীরে ঘাড় ঘুরে আমাকে দেখে আবার জোরে হাসেন। কি হয়েছে চাচা, আজ হাসছো যে? কি করবো বাবা, আজ যে আমার ঈদের দিন। কি বলছো চাচা, এসব পাগল হলে নাকি? না, আমি ঠিক আছি। ওই যে সামনে তাকিয়ে দেখো, একটা লাশ ঝোলানো, ওই হলো সোহাগ, আমার ছেলের হত্যাকারী। নিয়তির কি পরিহাস, বেঁচে থাকতেই আমার ছেলের হত্যার বিচারটা পেয়ে গেলাম। কে যে এই কাজটা করলো তাকে আমি যেন দেখতে পাই। চাচা পারবে, এখন চুপ করে থাকো, নয়তো পুলিশ সন্দেহ করবে। এমন সময় দুজন পুলিশ আমাদের দিকে এগিয়ে এলো। তারপর কি রে, তোরা এত ফিসফিস করছিস তো আবার হাসছিস, এর মানে কি বলতো? এই চায়ের দোকানটা কার বলতো? জি স্যার, আমার। তাহলে নিশ্চিত তুই এই খুন করা দেখেছিস, না হলে করেছিস। আর এই ছেলেটা কে? আসলে আমরা গতকাল এখান থেকে রাতে চা খেয়ে একসাথে দোকান বন্ধ করে চলে গিয়েছিলাম। প্রথম পুলিশ দ্বিতীয় পুলিশের কানে কানে যা, মক্কেল পেয়ে গেলাম, চল জেলে নেই। আরে সাধারণ পাবলিক ঝামেলা করতে পারে, এর চেয়ে এমপিকে বলবো নি কেসটার জন্য টাকা লাগবে, আর এরাই খুন করেছে। জানিসই তো আগামীকাল কতগুলো মেয়ে পাচার করেছে বন্দর দিয়ে, সেগুলো হয়তো এতক্ষণ পৌঁছে গিয়েছে। কাল রাতে কি খাটুনিটাই না করতে হলো কমিশনারকে বোঝাতে। আর আমাদের মাত্র 25% করে করে 50%, আর কমিশনার একাই 50% নিবে। আমি মনে মনে হাসলাম, চাক তাহলে এরাই সেই মক্কেল। চান্দু, তোমাদের এই কথোপকথন যে আমার এই বোতাম ক্যামেরা রেকর্ড করে নিয়েছি, তার কি হবে? আরে বেটা, কিছু হবে না। খবর কি পেয়েছিস? এমপির ছেলে কমিশনারের ভিডিও ভাইরাল করেছে, হয়তো তার জন্যই কমিশনার নিজেই এই খুন করেছে। যাক, তাহলে আর ওকে আমাদের ভাগ দিতে হবে না। কি হলো, আপনাদের ফিস শেষ হলে বলুন, আমার আবার টিউশনি আছে। এত তারা কিসের, যা এখান থেকে, যত সব। চাচা আমি আসি, রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বলে চলে এলাম। দুপুরে টিউশন নিতে গেলাম আবিদের বাসায়, কিন্তু একই পুরো বাড়িতে এত লোক কেন? মনের মধ্যে ধুকপুক ধুকপুক শুরু করে দিল। নীলা কিছু করেনি তো? সবাই কেমন করে যেন তাকিয়ে আছে আমার দিকে। একটু পর আবিদ এলো। এই আবিদ। ভাইয়া এসে গেছো, দ্রুত আমার সাথে এসো। হাত ধরে টেনে নিয়ে গেল একটা রুমে, যেখানে নীলার আঙ্কেল আন্টি ছিল। কি হয়েছে আঙ্কেল? আঙ্কেল ঠাস ঠাস করে কয়েকটা থাপড় মেরে দিল। তারপর বেয়াদব লুচ্চা জানোয়ার, তুই এমন কেন রে? আজ তোর আসল রূপ দেখলাম, তুই এমন কাজ করবি ভাবতেও পারিনি আমি। ছি! কি করেছি আমি? আন্টিও কেমন করে যেন তাকালো। তারপর আবিদ, তুমি কিছু শেখোনি তোমার স্যার এর থেকে? যেখানে বড়রা কথা বলে সেখানে ছোটদের থাকতে নেই। আবিদ চলে গেল রুম থেকে। তারপর এই ছেলে, তুমি কি শিক্ষক? তবে এমন কাজ করলে কেন? এগুলো কি মুখে বলা যায়? তুমি নীলার গোসলের ভিডিও করে ওকে ব্ল্যাকমেল করেছিলে কেন, বলো কেন? নীলার দিকে চোখ গেল, ওর চোখে পানি, ঠোঁটে হাসি। বুঝলাম ওই করেছে। তা আঙ্কেল, কে বলল আমি ভিডিওটা করেছি আর ওকে ব্ল্যাকমেল করেছি? অনেক হয়েছে, আর নয়। আজ এক্ষুনি তুমি নীলাকে বিয়ে করবে। সরি আঙ্কেল। বাবা দেখো, তুমি যা করছো আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন নীলাকে যে কে বিয়ে করবে বলো? আর আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এখন বাবা আমার সম্মানটা বাঁচাও। কিন্তু বাবা, আমি এত কথা শুনতে চাই না, বিয়ে করবে তো করবে, এটাই ফাইনাল। জি আচ্ছা, আমি রাজি। তবে আমার সাথে নীলাকে নিয়ে যাব আমার ফ্ল্যাটে। তোমার স্ত্রী তুমি নিবে না তো কে নিবে? তবে এখানে মাঝে মাঝে এসে ঘুরে যেও। ঠিক আছে, আপনারা হয়তো ভাবছেন আমি কেন রাজি হলাম। তবে বলি এখানে আসার আর ছদ্মবেশ নেওয়ার কারণটা ছিল প্রথমত আম্মুর কথা রাখা, নীলাকে বউ করে নেওয়ার। তাই আর এত তেল বাহানা না করেই বিয়েতে রাজি হয়ে গেলাম। আঙ্কেল আন্টি খুশি মনে বাইরে গেলেন, আর আবিদ রুমে এসে আমার কোলে বসে গেল। দুলা ভাই, তুমি বজ্জাত কাজের মেয়েকে নিয়ে যাও তো, আর আমার লাইনটা ক্লিয়ার করে দাও, আমিও বিয়ে করব। হা হা, শালাবাবু, কাজের মেয়ে তো সে তো কাজেরই মেয়ে, ও আবার বউ হয় নাকি? যাই হোক, তুমি পড়ালেখা শেষ করো, তখন ওর চেয়েও ভালো মেয়ের সাথে বিয়ে দিব। ওকে দুলা ভাই। আবিদ, তুই একটু বাড়িতে যা তো, তোর দুলাভাইয়ের সাথে আমার কথা আছে। আবিদ যান্ত্রিক নিয়মে চলে গেল।
আর নীলা দরজা বন্ধ করে তৌফিকের কলার চেপে ধরলো। তারপর তুই কি বললি? আমি কাজের মেয়ে? আজ রাতে তোকে বোঝাবো আমি কে। ঠ্যাস ঠ্যাস করে থাপ্পড় মেরে দিল। তারপর তুই আমাকে কত বড় অপরাধী বানিয়েছিস, আর আবার আমার কলারটাও ধরলি। স্বামী হই আমি, তোর সম্মান দিয়ে কথা বলবি, আর আজ রাতে এড়ে থাকিস। আমার ভালো রূপ দেখেছিস, কিন্তু ভেতরের শয়তান রূপটাকে নয়। সন্ধ্যা 7টা, বিয়ে পড়ানো শেষ হলো। খাওয়া দাওয়া পরিচয় পর্ব করে এখন বিদায় পালা। বাবা, এই নাও চাবি, তোমার জন্য আমার ছোট্ট উপহার। চাবিটা নিয়ে নেড়ে চেড়ে আবার আঙ্কেলকে দিলাম। আঙ্কেল, এটার প্রয়োজন নেই, এর চেয়েও অনেক দামি গাড়ি আমাদের আছে, আর এই সব গাড়ির চেয়েও মূল্যবান সম্পদ আপনি আমাকে দিয়েছেন, এতেই আমি খুশি। কিন্তু যাবে কিভাবে? আঙ্কেল, এখান থেকে সামনের গ্যারেজে আমার গাড়ি রয়েছে, আমি ওটা আনছি বলে সোজা গ্যারেজ থেকে গাড়িটা আনলাম। আঙ্কেল আন্টি সহ সবাই অবাক হয়ে তাকালো, কারণ আঙ্কেলের দেওয়া গাড়িটির মতো 10টা গাড়ি বিক্রি করেও আমার একটা গাড়ি হবে না। এটা তোমার গাড়ি বাবা? জি আঙ্কেল, যাই হোক পরে একদিন সব বলবো নি। নীলা, গাড়িতে ওঠো। নীলা গাড়িতে উঠে বসলো, আর আমি গাড়ি ড্রাইভ শুরু করে দিলাম। রাত প্রায় 12টা। হাতে বেল্ট নিয়ে এগিয়ে চলেছে নীলার সামনে। নীলা তৌফিকের থেকে কিছু দূরে মেঝেতে পড়ে আছে। বুঝলেন না তো তৌফিকের হাতে বেল্ট কেন, আর নীলা মেঝেতে কেন? ফ্ল্যাশব্যাকে আসুন 20 মিনিট আগে। একরাশ রাগ নিয়ে রুমে প্রবেশ করতে নীলা আমার ঘটনা এত দ্রুত হলো যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তবুও নিজেকে সামলিয়ে নিলাম। কি হলো নীলা, এসব কি হচ্ছে? ফকিরের বাচ্চা, তোকে এখানে কে নিয়ে আসতে বলেছে আমাকে? এত ভোট ঘরে থাকবো কিভাবে আমি? দেখুন, আমি বড় লোক নই, গরিব। আর কথা হলো, আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি নিজেই করেছো, তাও মিথ্যা অপবাদ দিয়ে। করেছি, নিজের জেদের কাছে নিজেকে কোরবানি দিয়েছি। এখন তোকে জ্বালিয়ে মারবো? আমাকে কাজের মেয়ে বলার, তাই না? এবার তো আমি কাজের ছেলে বানিয়েই রাখবো। এগুলো কি বলছো নীলা? আমি তোমার স্বামী, আর স্বামীর কলার কেউ ধরে, তাও আবার বাসরের ঘরে? গালে হাত দিয়ে নীলার দিকে তাকালাম। তুমি নিজের স্বামীর গায়ে হাত তুলতে পারলে? কেন পারবো না? ফকির আবার স্বামী, তোকে তো আমি। আবার চড়মারা আগে হাত দুটো মুচড়ে ধরে বুলেট গতিতে তারপর 5টা মেরে দিয়েছে, যে তার সামলাতে না পেরে পড়ে গিয়েছে। এখনো মনের আশা মেটেনি। প্যান্ট থেকে বেল্টটা খুলে ফেললাম। ইস, আমার 1,500 টাকার বেল্ট। এগিয়ে যেতে লাগলাম, আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে মারতে শুরু করলাম। কিছুক্ষণ পর, শোন, তোর মতো মেয়ে আমার যাই হোক কারো স্ত্রী হতে পারে না, এরপর থেকে শুধু হাত চলবে। জানিসই তো আমি এখন তোর স্যার জম। আমি ওয়াশরুমে যাবো, আমাকে একটু নিয়ে চলুন। কেন কেন ওয়াশরুমে গিয়ে কি করবি? এটা তো ছোট লোকের ফ্ল্যাট, তুই দয়া করে ওই ওয়াশরুমে যাস না। প্লিজ আমাকে মাফ করে দিন, আপনি যা বলবেন আমি তাই করব, শুধু আমাকে ওয়াশরুমে নিয়ে চলুন, প্রচুর জ্বালা করছে পিঠে। নীলার কথাটা শুনে বুকটা কেমন কেঁপে উঠল। এ কি করলো রাগের মাথা এসব? ছি! দ্রুত নীলাকে কোলে নিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ করে নিয়ে এসে বিছানায় শোয়ালো, কিন্তু পিঠে মনে হয় দাগ হয়ে গিয়েছে, মলম দিতে হবে। বাধ্য হয়ে নীলার কাপড়গুলো খুলে দিল, তারপর মলমগুলো লাগিয়ে দিয়ে সোফায় এসে শুয়ে পড়ল। কিন্তু মাঝরাতে অনুভব করলাম বুকের ওপর ভারী কিছু। চোখ খুলে দেখি নীলা আমার বুকের ওপর শুয়ে আছে। কি হলো নীলা, তুমি এখানে কেন? যাও বিছানায় গিয়ে ঘুমাও। না, আমি এখানেই ঘুমাবো। ছোট লোকদের বুকে ঘুমাতে নেই, যাও বিছানায় যাও। প্লিজ মাফ করে দাও, আমি তো তখন মজা করতে গিয়ে ওভার রিয়াক্ট করে চড় মেরেছিলাম। আমি কি জানতাম তুমি এতটা রেগে যাবে? সরি। সরি দিয়ে কিছুই হবে না, চলো বিছানায়, চলো ঘুমাবো। কি আর করা, নতুন বউয়ের আবদার। গেলাম বিছানায়। নীলার এই সৌন্দর্য বারবার ওর প্রতি আকৃষ্ট করছে, তবুও নিজেকে সামলে নিলাম। এই অবস্থায় পুরুষত্ব ফলাতে গেলেন নিজের প্রতি ঘৃণা লাগবে। নীলা ঘুমিয়ে গিয়েছে, আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে পড়লাম। হাতে গিটার, গান গাওয়ার ইচ্ছে নেই, তবুও বেসুরে বাজিয়ে চলেছি। পরের দিন নীলা, গায়ে হাত দিয়ে দেখি জ্বর। দ্রুত ওয়াশরুম থেকে পানি এনে ঢালতে শুরু করলাম, সাথে ডাক্তারকেও ফোন দিলাম। 4 দিন পর বাসায় শুয়ে আছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। বিরক্ত নিয়ে দরজা খুলে অবাক, কারণ সামনে আবিদ দাঁড়িয়ে। আরে আবিদ, তুমি এখানে? চিনলে কিভাবে? বলার আগে যা বললো তা শুনে আমি অবাক। আরে ভাইয়া, তুমি এখানে? তাহলে কি তোমাকেই এরা এই চিঠি দিতে বলেছে আমায়? চিঠিটা হাতে দিয়ে বললাম,
কে বা কারা আমাকে চিঠি দিতে বলেছে আবিদ? আমি বাসায় যাচ্ছিলাম, হঠাৎ কোথা থেকে দুটো মুখোশ পরা ব্যক্তি এসে আমাকে এই চিঠিটা দিল এবং সাথে ঠিকানা, এবং এটাও বলল যেন আমি এখানে পৌঁছে দিই, আর এই জন্য আমাকে 500 টাকার একটা নোট ধরিয়ে দিয়েছিল। দেখি সেই নোটটা, আর কি আছে এই চিঠিতে দেখি। আবিদ চিঠি প্লাস পকেট থেকে 500 টাকার নোট দিল। আমিও ওগুলো নিয়ে নিজের মানি ব্যাগ থেকে 500 টাকা অন্য একটি নোট আবিদকে দিলাম। আবিদ, এগুলো আমি রেখে দিলাম, আর ভিতরে আসো। নীলা, আবিদ এসেছে। নীলা ঘর থেকে বের হয়ে আবিদকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি ওসব ইমোশনাল নাটক না দেখে দ্রুত আমার সিক্রেট রুমে গেলাম, যেখানে একে একে 5টা কম্পিউটার সারিবদ্ধভাবে আছে। কম্পিউটারগুলো ওপেন করে 500 টাকার নোটটি স্ক্যান করে নিলাম। যা ভেবেছিলাম তাই, নোটটার ওপর ইনভিজিবল পেন দ্বারা একটি কোড লেখা। কোড দেখে হেসে দিলাম, তারপর দ্রুত গতিতে কিবোর্ড টাইপ করতে লাগলাম। কাজ শেষ করে চিঠিটা খুলে দেখলাম এখানেও কোড ব্যবহার করা, যা আমার খুব পরিচিতি। তাহলে আবার যেতে হবে সিক্রেট ওয়েবসাইট এ। ঢুকতেই মেসেজ দেখতে পেলাম, একে একে 5টা, সব হয়েছে নীলার জন্য। ওর জন্যই এত কিছু হলো। রাগে না, রাগলে চলবে না। এমন সময় ছোট্ট একটা মেসেজ এলো। মেসেজটা আশা করি পড়েছো। তো তাহলে যেতেই হচ্ছে। না, এসো তো, কোনো উপায় নেই, চলে এসো, অনেক দিন হলো আড্ডা দেওয়া হয় না। হি হা হা হা। DTR 11 কখনো আড্ডাতে বসে না। কম্পিউটার বন্ধ করে বের হয়ে এলাম রুম থেকে, তারপর রুমে তালা মেরে দিলাম। রুমে তালা দিয়ে নিজের ঘরে, মানে নীলার কাছে আসবো। এমন সময় চোখ গেল জানালা থাই গ্লাসে। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কেউ একজন স্নাইপার তাক করে আছে। হ্যাঁ, এ তো আমাকে মারার জন্য তাক করে আছে। ধীর পায়ে জানালার পাশ থেকে সরে আবারও সেই রুমে গেলাম। তালা খুলে ঢুকে পড়লাম। তারপর ফোন বের করে নীলাকে কল দিলাম। আপনি তো বাসায়, তারপরেও ফোন দিলেন যে? নীলা, তোমার ভাইয়ের কাছে একটা ব্লুটুথ ইয়ারফোন আছে, তুমি চুপ করে শোনো, কথা বলো না। দ্রুত তুমি আবিদের কান থেকে ব্লুটুথটা খুলে ভেঙে ফেলো, আর খাটের তলায় শুয়ে পড়ো। ফার্স্ট। নীলা তড়িৎ গতিতে যা বললাম তা করলো, আর আমি দ্রুত লকার থেকে আমেরিকান স্নাইপার গান ঠিক অপর বিল্ডিং এর বিপরীত পাশে চলে গেলাম। যা ভেবেছিলাম তাই, আমাকে মারার কায়দা। পরপর দুটো হেডশট করে দিলাম। একটু পর আশেপাশে আরো কয়েকটা বিল্ডিং চেক করলাম, না কেউ নেই। স্নাইপার রেখে শটগান কোমরে গুজে বের হয়ে এলো আবিদ আর নীলার কাছে। নীলা, বের হয়ে এসো। নীলার আর আবিদ বের হতেই ঠাস ঠাস করে আবিদকে কয়েকটা চড় মারলো। কি হলো? আপনি মারলেন কেন একে? তোমার ভাইকে বলো কি করতে এসেছিল, কত বড় ক্ষতি করতো আজ। মানে কি করেছে? তোমার ভাই না, কিছু না। আবিদ, তোমার ওই ব্লুটুথ ইয়ারফোন কে দিয়েছিল? ও, ওটা তো আমার ওই বাহিরের দুটোই লোক দিয়েছিল। তুমি কি মূর্খ? কিছু বোঝো না? অন্যের জিনিস ব্যবহার করতে বা দিলে নিতে নেই, যদি না সে পরিচিত হয়। ভাইয়া, ওনাকে আমি চিনি। আমাদের বাসায় তুমি আসলে ওই ব্যক্তি তো তোমাকে পেছনে পেছনে আসতো। কি বলো আবিদ এসব? আমি তো জানি না। তারপর আর তুমি জানলে কিভাবে? আমি তো রোজ পাশের বাসায় আমার প্রেমিককে দেখতাম দূরবীন দিয়ে, তখন আশেপাশেও দেখতাম, তখনই দেখেছি। তোমরা কি বলছো কিছুই বুঝতে পারছি না আমি। আমি গেলাম কিচেনে। মনে আছে নাকি? আরো দেব। চুপচাপ এখানে বসো। আরে না, আমি বসছি। ভাইয়া, কি হলো এটা? আপু তোমাকে ভয় করে কেন? আর কি বলেছো তুমি? আর কি করেছো তুমি? কিছু নয় আবিদ, তুমি ওই যে কম্পিউটার গেম খেলো। আর নীলা, আমার সাথে এসো। নীলাকে নিয়ে কিচেনে এসে জড়িয়ে ধরে কিস করা শুরু করলাম। কি হয়েছে? হ্যাঁ, কাটা খাই নেড়ে ছেটা দিচ্ছেন? আরে বউ, রাগ করো কেন? শালা ছিল তাই একটু ভাব নিলাম। ভাবো, তাহলে সেই দিন আমি মজা করতে কি করলেন? আসলে রাগটা উঠে গিয়েছিল। রান্না করো, ক্ষুধা পেয়েছে। কি হলো, এভাবে চেয়ে আছো কেন? এটা কি হচ্ছে? কোনটা সোনা? আপনার হাত আমার পেটে কেন? ধুর, এখন তো শুরু। পেটে হাত দিয়েছি। আজ রাতে সবই হবে, কারণ আমার হিংসা হচ্ছে। আমার বউ বিয়ের পরও কুমারী রয়ে গেছে। কি বলেন এসব? আবিদ শুনতে পাবে। উফ, এত কথা বলো কেন? রান্না করো, ক্ষুধা পেয়েছে। নীলা রান্না করতে শুরু করলো, আর তৌফিক ভাব। এরা কেন এখানে এলো, আর কতদিন ধরে ফলো করছে আমায়? না, এখানে আর থাকা যাবে না। কিন্তু নীলার কি হবে? একে কি জানিয়ে দিব আমার পরিচয়? না থাক, পরে জানাবো। মনে মনে ভাবছি, হঠাৎ আহ করে নীলার চিৎকার শুনে দ্রুত ওর দিকে তাকালাম। দেখলাম নীলার দিকে তাকিয়ে দেখি হাত কেটে ফেলেছে। রাগ উঠে ঠাস করে চড় মেরে দিলাম। মারলেন কেন?
বাবার বাসায় কি শিখেছি? খাওয়া আর জমিদারি করা, মেরে হাড্ডি পুঁতে ফেলবো। চুপচাপ এখানে বস, আমি আসছি। ফার্স্ট হ্যান্ড বক্স নিয়ে ব্যান্ডেজ করে দিলাম, তারপর নিজেই রান্না করতে শুরু করলাম। এই যে শুনছেন, আমার না পিঠে চুলকাচ্ছে। তো কি করব এখন, ওসব মুডে নেই। এই নাও, এটা দিয়ে কাজ চালাও। এই কি হয়েছে, এভাবে চেয়ে আছো কেন? আমি আজই বাবার কাছে যাব, থাকবো না আপনার কাছে। ও এসবে কান না দিয়ে রান্না করতে লাগলাম। এমন সময় হুট করে নীলা দৌড়ে আমার কাছে আসতে, তারপর তৌফিক, তৌফিক, ওই পাশের ছাদে লাশ, লাশ। কই কই লাশ দেখি, চলো তো। আমার বউ, ওকে আমি মেরেছি মনে মনে। ওই যে দেখো, ছাদের পাশে ঝুলে আছে আর হাত দিয়ে রক্ত পড়ছে। আবিদ কই? ওই যে খাটের নিচে শুয়ে পড়েছে। ভয়, আমার ভয় করছে। আমি এখানে থাকবো না। ঠিক আছে, তোমরা খেতে আসো। ছোট ভাই আবিদ, আমি আজই, ভয় নেই, বের হয়ে এসো, খাবে। আবিদ মুচকি হেসে বের হয়ে এলো নীলা আর আবিদকে নিয়ে খেতে। আমি খাবো না। আবিদ, ওই যে পাশের রুমের টিভি আছে, ওখানে গিয়ে টিভি দেখো আর খাও। আবিদ ফুরুত করে চলে গেল। এই, আপনি আমার ভাইকে কি করেছেন বলেন তো? আমি হাজারবার বললেও শোনে না। আপনি একবার বললেই সেটা না করে থামে না। ভালোবাসা পাগলি, এটাই ভালোবাসা। তুমি একজনকে ভালোবাসো, দেখবে সেও তোমাকে ভালোবাসার জন্য পাগল হয়ে থাকবে। কই, আমি তো আপনাকে ভালোবাসি, আপনি তো আমাকে পাত্তাই দেন না। নীলা দেখো, তুমি যেটাকে ভালোবাসা বলছো ওটা ভালোবাসা নয়, ওটা হলো রাগ, অভিমান আর প্রতিশোধ। তুমি এখনো ভালোবাসতে পারোনি। আগে ভালোবাসা দেখাবা, আমিও ঠিক তখনই ভালোবাসবো। খাওয়া তো শেষ, চলো উঠি, কাজ আছে। নীলাকে নিয়ে চলে এলো। কিছুক্ষণ টিভি দেখতেই লাশের পচা গন্ধ নাকে আসতে ছিল। দ্রুত পুলিশকে ফোন দিল। নীলা, তুমি আর আবিদ ওই যে পার্কিং এ রাখা গাড়িটা নিয়ে যাও। এই নাও চাবি। ওটা কার গাড়ি? আমি অবসরে ভাড়া চালাতাম, তুমি দ্রুত নীলাকে আর আবিদকে বের করে দিয়ে দ্রুত ফোন করলো হেড অফিসে। হ্যালো স্যার। হ্যাঁ তৌফিক, বলো। স্যার, স্নাইপার অ্যাটাক করেছিল আমার ওপর, তাই আমি ফ্ল্যাটটা ছেড়ে দিলাম আর আমার জিনিসগুলো যেন সরিয়ে নিলাম। আর আন্ডারগ্রাউন্ডে আমি এখন মিশনে নামবো। সাবধানে তৌফিক, দরকার হলে ফোন করবে। জি আচ্ছা স্যার। দ্রুততার সহিত পাশের বিল্ডিং এ গেল। একটু পর টিম চলে এলো। তাদের সাথে লাশটা সার্চ করতে গিয়ে চমকে গেল। আরে এটা কিভাবে সম্ভব? এটা তো আমার গুলিতে নিহত হয়নি। দ্রুত পাশের বিল্ডিং এ চোখ গেল, ওখানেও একটা লাশ পড়ে। তোমরা সবাই এর পকেট চেক করো আর দুজন এসো আমার সাথে। বিল্ডিংটা লাফ দিয়ে পার হয়ে ওপারে গেল। এটা ঠিক আছে, এটা আমার গুলিতেই নিহত। পকেটে হাত দিয়ে দেখলাম একটা কাগজ। বাড়ি নং 24, কলেজ রোড, চট্টগ্রাম। স্যার কি ভাবছেন? লাশটাকে ফরেন্সিতে পাঠানো দরকার, না হলে নষ্ট হয়ে যাবে। ও হ্যাঁ, দ্রুত যাও এবং এটা কিন্তু ডাক্তার রোমানের ফরেনসিক ল্যাবে পাঠাবে। ওকে স্যার। পরের দিন তুমি রেডি হয়ে এসো। আঙ্কেল আন্টি আপনারাও রেডি হয়ে আসুন। আঙ্কেল, আবিদের জীবনে ঝুঁকি আছে। আবিদ এতটা বোকা ভাবা যায় না। বাড়ি নয়, আপনাদের দেশ ছাড়তে হবে। আসলে আঙ্কেল আন্টি, আমি আপনাদের কাছ থেকে একটা কথা লুকিয়েছি। আমি কোনো কলেজ পড়ুয়া ছাত্র নয়, আমি একজন পুলিশ অফিসার তৌফিক শেখ। এখানে একটা মিশনে ছদ্মবেশে এসেছিলাম, কিন্তু শত্রুরা আমাকে চিনে ফেলেছে এবং এটাতে সাহায্য করেছে আবিদ। আজ দুপুরে আমাদের ওপর হামলা হয়েছিল। প্লিজ আপনারা রেডি হয়ে আসুন, সময় নেই। আঙ্কেল আন্টি দ্রুত চলে গেল আর আমি জানালা থাই গ্লাসের দিকে গভীরভাবে তাকিয়ে আছি। মনে হলো ওখানে কেউ ছিল, আমি তাকাতেই সরে গেল। এই যে সবকিছু রেডি, এখন কি করব? আঙ্কেল আন্টি চলুন, ছাদে চলুন। একটু পর একটা হেলিকপ্টার আমাদের সামনে ল্যান্ড করলো। আঙ্কেল আন্টি উঠে পড়ুন। আবিদ, নীলা তোমরাও উঠিয়ে দিয়ে হঠাৎ চোখ গেল আমাদের বাড়ি থেকে কিছু দূর কয়েকটা গাড়ি দাঁড়িয়ে। দ্রুত হেলিকপ্টারে উঠে পাইলটকে ইঞ্জিন স্টার্ট করতে বললাম। প্রায় 80 ফিট উপরে ওঠার পর, পাইলট আপনি দ্রুত বাড়ির চারিদিকে ঘুরতে থাকুন। ওকে স্যার। আবিদের হাতে তখন দূরবীন ছিল। দ্রুত ওটা নিয়ে বাড়ির দিকে তাকালাম আর হেসে দিলাম, বাহ দারুণ, আমার গাড়িতে এত কিছু। পাইলট চলুন তবে গন্তব্যের পথে। তুমি একজন অফিসার, বাবা আমাকে ক্ষমা করে দিও কোনো অন্যায় বা খারাপ আচরণ করে। আরে কি বলছেন আব্বু, এসব ওইসব মনে রেখে লাভ নেই। কিন্তু বাবা, তুমি কিসের মিশনে এসেছো আর আমরা যাব কোথায়? চট্টগ্রাম এয়ারপোর্টে আঙ্কেল, সেখান থেকে আপনারা চলে যাবেন দুবাই। আর তুমি? মিশন শেষ করে বেঁচে থাকলে আমিও ফিরবো দুবাই। আমার কি হবে তবে? যেদের বসে তো করেই ফেললে, আমি কি করব বলো? তবে টেনশন নিও না, জয় হবেই। কিন্তু দুবাই তো আমাদের কেউ নেই, থাকবো কই? আহা, আপনার নেই, তবে
আপনার মেয়ের শ্বশুর বাড়ি রয়েছে সেখানে। আঙ্কেল এখন চুপ করে থাকুন, পাইলটের সমস্যা হবে, আর বাকিটা আপনি দুবাই পৌঁছে জানতে পারবেন। উফ, আঙ্কেল আন্টি নীলা আবিদকে বিদায় জানিয়ে সেই রাত চট্টগ্রাম এয়ারপোর্টে কাটিয়ে দিলাম। পরের দিন ফোনের রিংটনে ঘুম ভাঙলো, দেখি ডাক্তার রোমান আমার বন্ধু। হ্যালো মিস্টার তৌফিক ওরফে দোষ। রোমান ফাজলামো রেখে বলে ফেলো, পোস্টমর্টম রিপোর্ট। তোকে কিছু দেখাবো, তুই আমার চেম্বারে আয় এখনই। কেমনে যাব, আমি তো চট্টগ্রামে চলে এসেছি রে, তুই বরং ফোনেই বল। শোনো, অবাক হবি, একটা গুলিও তোর স্পায়ার নয়, সব অন্য স্পায়ার থেকে করা। আর এটাও জেনে অবাক হবি যদি লাশগুলো প্রায় একদিন আগে হত্যা করা হয়েছে। তার মানে আমার আইডিয়া ঠিক, এত তাড়াতাড়ি তো লাশ থেকে দুর্গন্ধ বের হওয়ার কথা নয়। আচ্ছা, গুলিগুলো কত দূরত্ব থেকে মাপ করা হয়েছে? প্রায় 3 মিটারের মতো, এবং এটা করা হয়েছে কমপক্ষে 50 ফিট এর কাছাকাছি। ঠিক আছে, তুই লাশগুলো আরো ফুটিয়ে দেখ, আমি রাফিকে পাঠিয়ে দেব। ঠিক আছে। ফোনটা রেখে সামনে তাকাতেই দেখে এয়ারপোর্টের ব্যাটার লাইন পুলিশ দাঁড়িয়ে। গতকাল রাত থেকে তোকে এখানে দেখছি, ঘটনা কি বলতো? আমাকে বলছেন? হুট করে কলার চেপে ধরে। তোকে নয় তো কাকে বে, বল কি কারণে এসেছিস এখানে? নয়তো হা হা, ব্যাটালিয়ন পুলিশ হয়েও এত দেমাগ। ওয়েট, পকেট থেকে আমার আইডি কার্ডটা বের করে দিলাম। সরি স্যার, সরি। কেন বে, বল কি করবি, বলে ফেল কি করবি। চল তোর বাবার সাথে কথা বলে আসি, দেখি তোর চাকরিটা কি করা যায়। স্যার প্লিজ আমার চাকরি কিছু করবেন না। গত কয়েকদিন এমন কিছু সন্দেহজনক লোক এখানে ভিড় করতো, আমি ভেবেছিলাম আপনি হয়তো তাদেরই লোক। সন্দেহজনক লোক মানে? তারা এখানে কি করতো? আসলে স্যার, বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু ঘুষ খেয়ে অবৈধ কাজে লিপ্ত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ কোন কোন সমস্যা, চলো আমাকে দেখিয়ে দিবে ফার্স্ট। স্যার আমার চাকরিটা দেখো, এটা আমাদের দেশের প্রশ্ন, চলো দেখিয়ে দাও কোন সেই ব্যক্তি। পুলিশের নামে গেলাম, গিয়ে দেখি আরে এ তো জয়, আমার বেস্ট ফ্রেন্ড জয়। জয় জয় মাথা তুলে আমার দিকে তাকিয়ে আবার পাশের দিকে তাকালো, তারপর আরে দোস্ত, তুই এখানে কি মনে করে? বল, চা খাবি নাকি কফি? পর তুমি যাও, আমি কথা বলছি। তো জয় বল, তোর কি খবর? হ্যাঁ, কোনোরকম আর কি। তোর খবর কি বল? দেশে কবে আসলি? আমি তো দেশে প্রায় 2 বছর আগেই এসেছি, কিন্তু তুই এখানে চাকরি করিস বলিসনি তো। আসলে তোর নম্বর ছিল না আমার কাছে, তাই আর যোগাযোগ হয়নি। তুই এমন করছিস কেন? ভালোভাবে কথা বল। আর পুলিশ যা বললো তা কি সত্যি? কি কি বলছে ও? তুই সবই জানিস, সত্যি করে সব কিছুই বলে দে, নয়তো পকেট থেকে রিভলভার বের। প্লিজ দোস্ত, এমন করিস না, তুই তো আমার ভাই, প্লিজ শোন আমার কথা। শুনেছি, তুই বল। তুই যা ভাবছিস তা কিছুই না আসলে। আমি এত কিছু জানতে চাই না, তুই এখান থেকে কি কি অবৈধ কাজ করেছিস সেটা বল। তৌফিকের হাত থেকে রিভলভারটা কেড়ে নিয়ে বললি আর বলে দেব শালা। আহা, তুই তো দেখি সেই আগের বাচ্চাই রয়ে গেলি। তোর বাপ আমি। দেখ তো রিভলভার ম্যাগাজিনে কোনো বুলেট আছে কিনা। পকেট থেকে আরো একটি রিভলভার বের করে ওর হাতে কবজিতে শুট করে দিল। সাথে সাথে জয়ের চিৎকার। কি হলো, মার আমাকে মার। শালা, চিৎকার বন্ধ কর বলে কাগজ ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার গো গো শব্দ হচ্ছে শুধু। হঠাৎ প্রচুর বেগে পিঠে মনে হলো কিছু একটা ঢুকে গেল, সাথে সাথে নিচে পড়ে গেলাম। চোখগুলো কেমন যেন বন্ধ হয়ে আসছে। সামনে ভেসে উঠলো নীলার মুখ। কে গুলি করেছে তাকে দেখার জন্য পিছনে ঘুরে হেসে দিলাম, কারণ এই সেই পুলিশ। তুই আমাদের ধান্দা বন্ধ করবি, আমি আগেই জানতাম তুই পুলিশ এখানেই আসবি। বস, অ্যাক্টিং কেমন করেছে? ফাটিয়ে দিয়েছিস। এখন দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে চল, আর ওর ব্যবস্থা আমি করব, যতই হোক আমার বন্ধু বলে কথা। যখন চোখ খুললাম নিজেকে বালুচরের উপর দেখতে পেলাম। মনে পড়ে গেল গতকাল রাতের কথা। জয় আমাকে হসপিটালে নিয়ে গিয়ে গুলিটুকু বের করে কোথাও যেন নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যই জ্ঞান ফিরাই, ওদের ফাঁকে দিয়ে পালিয়ে আসি, কিন্তু এটা আমি কোথায়? না, এভাবে বসে থাকলে হবে না। সামনে তাকিয়ে দেখি সুন্দর শুধু নীল জলরাশি, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। কোথাও পেয়েছে জঙ্গলের মধ্যে
ঢুকে খাবার খুঁজতে শুরু করলাম। পেয়েও গেলাম বন ড্রাগন ফল। এটা দিয়ে আপাতত চলে যাবে আমার। সমুদ্রের ওই সাদা পানিতে নিজের চেহারার প্রতিফলন দেখে নিজেই অবাক হয়ে গেলাম। মুখ ভর্তি দাড়ি, চুলগুলো প্রায় কাঁধ পেরিয়ে গেছে। দেখতে দেখতে প্রায় 1টা বছর পেরিয়ে গিয়েছে। হয়তো আপনারা ভাবছেন আমি দিন তারিখ মনে রাখলাম কিভাবে। তবে আমি বলি, রবার্ট ক্রুশের মতো আমিও তার পদ্ধতি ব্যবহার করেছি। পানি থেকে উঠে হাঁটতে শুরু করলাম আমার কুঁড়ে ঘরের দিকে। আমি এখন যেখানে থাকি সেটা হলো একটা ছোট যাত্রীবাহী জাহাজ বা ফেরিও বলা চলে। মনে হয় কোনো এক ঝড়ের কবলে পড়ে সবাই মারা গিয়েছে, আর জাহাজটা সমুদ্রের উতাল ঢেউয়ে পড়ে আছে। পাড়ে এসে আস্তানা বসিয়েছে ছোট ছোট দুটো কেবিন, যার মধ্য থেকে আমি একটা কেবিনে থাকি। এই 1 বছরের প্রায় পুরো বনটাই আমার চেনা হয়ে গিয়েছে। মূলত আমি খুঁজে বেরিয়েছিলাম এখানে কোনো মানুষের অস্তিত্ব আছে কিনা, কিন্তু আমার ধারণা ভুল। এখানে কেউ নেই, কিন্তু ওরা আমাকে এখানে কেন ধরে এনেছিল আর কোথায় বা নিয়ে যেতে চেয়েছিল সেটা তো আজও ভাবায় আমায়। বিশেষ করে এই জাহাজটা কোনো দুর্যোগের এটাও ডুবে গেলে নিশ্চয়ই মরীচিকা পড়ে নষ্ট হয়ে যেত, কিন্তু তা হয়নি। একদম নতুনের মতোই রয়েছে। হয়তো কেউ জাহাজটা এখানে রেখে আশেপাশে বা জীবজন্তু আক্রমণে প্রাণ হারিয়েছে। তবুও সাবধানে থাকতে হয়। আবার বের হতে নিব এমন সময় হেলিকপ্টারের তীব্র শব্দ কানে ভেসে এলো। একবার ভাবলাম বেরিয়ে যাব, আবার ভাবলাম না, এই 1 বছরে যেখানে কোনো পাখিও আসেনি, হঠাৎ কেন হেলিকপ্টার আসতে যাবে? তবে কি ওরা আবার আসছে? জাহাজে ছোট একটা গ্লাস লাগানো ছিল, সেখানে চোখ দিতেই নিজের চোখ আটকে গেল। প্রায় 10 জন মানুষ দ্বীপের উপর চলাফেরা করছে, আর একজন হেলিকপ্টারে বসে রয়েছে। সে আর কেউ নয়, জয়। এতগুলো বছর পর বন্ধু নামে বেঈমানকে দেখতে পেয়ে মুখে হাসি চলে এলো। তবুও চেয়ে রইলাম কি করে ওরা সেটা দেখার জন্য। ওদের কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম আমি। বস, আপনি এতদিন পর এলেন এখানে? আমরা তো মনে করলাম আপনি আর আসবেন না। কি বলিস এসব? হাসবো না কেন? আর সবচেয়ে বড় ভয় হলো ওই তৌফিক শালাকে আমার আস্তানে নিয়ে এসেও মারতে পারেনি, পালিয়ে গেল। এখন কোনো রকমে যদি বেঁচে যায়। আরে বস, কি বলেন আপনি? এই বনে এমন কোনো ফলের গাছ নেই যেখানে আমরা নজর রাখি না। আর তাছাড়া আমাদের সিসি ক্যামেরা তো আছে জঙ্গলের দক্ষিণ দিকে, ওই যেদিক দিয়ে লোকাল হয়ে যেতে হবে। ওকে, কিন্তু তোরা ওকে চিনিস না। ও হলো ভিন্ন কিসিমের মাল। তোদের চোখে ধুলো দেয়া ওর জন্য কিছুই না। বস, আপনি ওরে রাখুন নিচে, আপনার শিকার অপেক্ষা করছে। চলুন, আমাদের সাবমেরিন চলে এসেছে। ও হ্যাঁ, ভালো কথা। আমাদের কাজের জন্য একটা সুবিধা হয়েছে। সেটা হলো এই দ্বীপে আমরা যে গুপ্তধনের সন্ধানে এসেছিলাম তা আমরা পেয়ে গেছি। খুব শীঘ্রই আমরা সেটা উত্তোলন করব। কিন্তু বস, এটা যার দ্বীপ, মানে রাষ্ট্রপতি তো মাঝে মাঝে হেলিকপ্টার নিয়ে এখানে আসে বা টাইম দেওয়ার জন্য লোক নিয়োগ করেছে। ওরা দেখলে তো সর্বনাশ হয়ে যাবে। আর বস, আমাদের সাবমেরিনেও কয়েকবার ওই শয়তানকে দেখা গিয়েছিল। কি শালা এখনো বেঁচে আছে? জি বস, তবে আর পরে দেখিনি। বোধহয় কোনো এক জায়গায় মরে পড়ে আছে। আজ কাকে শিকার করেছে জানিস? এই দ্বীপের নকশা যে সব জানে তাকে শিকার হিসেবে নিয়ে এসেছি। আর রাষ্ট্রপতিকে তো আমাদের উপরে লোকগুলো দেখে নেবে। বস, ওই তো আমাদের টিভি ভেসে উঠেছে। চলুন তবে যাওয়া যাক। তবে আমাদের পাইলটের নাকি শখ জেগেছে, সাবমেরিন চালাবে। ওকে নিয়ে চল। আর হ্যাঁ, পুরো বনে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা কর। জয়রা পানির দিকে যেতে নিল। ওদের চোখে লক্ষ্য করে তাকে দেখে একটা মাঝারি আকারের তিমি একদম পাড়ে এসে উঠেছে। তার মানে এটাই সাবমেরিন যার কথা আমি ইন্টারনেটে দেখেছিলাম। আর একে তো আমি কয়েকবার দেখেছিলাম, ভাগ্য ভালো ধরা পড়েনি। ওরা সাবমেরিনে করে চলে গেল, আর আমি চারিপাশে চোখ বুলিয়ে দ্রুত কেবিনে থেকে বের হয়ে হেলিকপ্টারের কাছে গেলাম। বাহ, ভালোই অস্ত্র আছে দেখি। দ্রুত একটা ব্যাগে বুলেট, দুটো রিভলভার, লেজার বিম আর ক্রুভম বোম নিয়ে বের হয়ে এলাম। আর সময় একটা দেশলাইনিও নিয়ে এলাম। তারপর এগুলো নিয়ে দ্রুত জঙ্গলের মতো বিশাল এক গুহার পেছনে গিয়ে বসে পড়লাম। সব কিছু খুঁটিয়ে দেখে নিলাম ঠিক আছে কিনা। কোথা লেগেছিল তাই সামনে একটা খালে ঝাঁপিয়ে পড়ে কোনো রকম একটা রুই মাছ ধরে পাড়ে এসে বসলাম। দেশলাই কাঠি জ্বালিয়ে খুব সাবধানে আগুন জ্বালিয়ে মাছটাকে পুড়িয়ে নিলাম। সমুদ্রের লবণাক্ত পানিতে মাছও লবণাক্ত হয়ে গেছে, যার জন্য আর লবণ দিতে হলো না। পাশেই ছোট ছোট কয়েকটা মরিচ এর গাছ ছিল, ওখান থেকে কয়েকটা মরিচ তুলে পুড়ে নিলাম। তারপর এভাবেই মাছগুলো খেয়ে নিলাম। আজ একটু টেস্টি মনে হলো, কারণ
দেশলাই ছিল না বলে আগুন জ্বালাতে পারিনি, বিধায় কাঁচাই খেতাম সবকিছু। একটু পর আবারও হেলিকপ্টারের পাকা শব্দ শুনে দ্রুত একটা বিশাল বড় গাছের পিছনে লুকিয়ে ওদের দেখতে লাগলাম। শোন, আমি আজ আসছি আর লাশটা ভাসিয়ে দিবি। বস, ওই জাহাজটা কি করব? আমাদের 1 কোটি টাকা পড়ে আছে। ওটা ওভাবেই থাক, ওটা আমার জন্য আনলাকি, কারণ ওটাতে করি শালা তৌফিককে এনেছিলাম আর ও পালিয়ে গেল। আগে ওকে মারবো, তারপর একে আবার পানিতে ভাসাবো। ওকে বস। খানিকটা ভয়ও পেলাম, টের পেয়েছে কি না কোনো কিছুই মিসিং এর, কিন্তু আমার ধারণা ভুল। জয় হেলিকপ্টারে করে চলে গেল আর সাবমেরিন ও ঘুপুস করে ডুবে গেল। তবে এরা এখন কই যাবে? ভাবতে ভাবতে ওদের একজন দ্বীপের পাশে একটা বিশাল পাথর ছিল, ওটাতে হাত দিল, সাথে সাথে পাথরও উপর ফুটে গেল আর সবাই ভিতরে চলে গেল। বিষয়টা হাস্যকর হলো, এখন এই যুগে এটা সম্ভব। যাই হোক, এতদিনে এদের আস্তানা আর আমার মিশনের কাজটা খুব সহজ হয়ে গেল। তাহলে এখানেই লুকিয়ে রেখেছে বেলায়েত সর্দারের সব অপকর্মের সোনাদানা। ঠিক করলাম, আজ রাতেই মিশনে নামবো। রাত প্রায় গভীর। বিশাল পাথরের ঠিক পেছনে বরাবর আমি বসে আছি, কোনো ছোট রাস্তা আছে কিনা তা দেখার জন্য। হঠাৎ মাথায় ঠান্ডা কিছুর স্পর্শ, পিছনে তাকাতেই ধূপ করে বুকে লাথি লাগায়, চোখে মুখে অন্ধকার দেখতে লাগলাম। একটু পর দেখলাম সামনে দুটো লোক দাঁড়িয়ে, ওদের একজনের সাথে রিভলভার আর একজনের হাতে সাবমেরিন গান। শালা, তোকে পেয়ে গেছি। তবে আজ তোকে মেরে আমরা এই অন্ধকার জগতের নেতা হব। হ্যাঁ, ঠিক বলেছি। একে টপকিয়ে শালা জয়কেও টপকিয়ে দেব, আর সব গুপ্তধন আমরা ভাগ করে নেব। হা 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 হা। ওদের কথা বলা এতই বিভোর ছিল যে এই সুযোগে লেজার বিম দিয়ে ওদের শরীর বরাবর একটা টান দিতেই দেহ দুটো দুভাগ হয়ে গেল। মূলত লেজার বিম একটা ভয়ানক অগ্নিরশ্মি, যা কোনো বস্তুকে নিমেষেই গলিয়ে দিতে পারে, কিন্তু মানুষকেও যে দুভাগ করতে পারে জানতাম না। দ্রুত উঠে ওদের দেহগুলো পানিতে ফেলে দিলাম আর ওদের পোশাক পরে নিলাম। তারপর ধীর পায়ে ওদের আস্তানার সামনে যেতেই ওদের একজন লোক কেমন যেন ছুটে এসে, এই তুই কে? আর তোর এই অবস্থা কেন? আমি কে সেটা আমার নেম প্লেটেই লেখা। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোর এই অবস্থা হলো কেন? আর তোর সাথের জন কোথায়? আসলে আমরা টহল দিচ্ছিলাম, হঠাৎ কোথা থেকে একটা পাগল টাইপের লোক আমাদের ওপর আক্রমণ করে। আমার সাথে জনকে ওরা মেরে ফেলেছে আর আমি কোনো রকমে বেঁচে এসেছি। কি? শালা এখনো বেঁচে আছে? সাবাস, তুই অনেক বড় সংবাদ নিয়ে এসেছিস। আগামী কালই আমরা বসকে এই খবরটা দেব। বস? আপনি তো আমাদের বস, আপনার আবার বসকে? এটা তুই বুঝবি না রে, আমারও বস আছে, ওরাই আমাকে লিড দেয় আর আমি তোদের। শালা বাগে পাইছি তোকে, এখন যাবে কই মনে মনে? বস, আমরা এই দ্বীপে কত পরিশ্রম করে ধন সম্পদ কামাই আর ওনারা এসব ভাগ নেয়। আপনার জন্য আমার খারাপ লাগছে। শোন, মন খারাপ করিস না, আগে তো গুপ্তধনের নকশাটা হাতে পাই, তারপর শালা ওই জয়কে কোপাবো, বুঝলি? শালা আমি এখানকার বসেও স্বাধীনতা পায় না, প্রচুর রাগ পুষে রেখেছি, জানিস, সব উসুল করে নেব। বস, শুনেছি আগামীকাল নাকি বিশাল বড় একটা কন্টেনার আসবে এই দ্বীপের পাশ দিয়ে, সেখানে নাকি বিপুল পরিমাণ অবৈধ মূলধন পারাপার হবে। তুই এটা কিভাবে জানলি? বস, আসলে ওই যে সেদিন আপনার বস আসলো না, তখন ওনার পাইলটের হাতে থেকে পড়ে গিয়েছিল কিছু একটা, সেটা আমি পকেটে রেখেছিলাম। এই যে দেশলাই, মূলত এটা একটা ওয়াকি টকি, শুধু দেশলাইয়ের মতো। এটা দিয়ে কথা বলে এখানে কাউকে শুনতে দেখেছি। আরে পাগল, এটা একটা ওয়াকিটাকি। পকেট থেকে আরো একটা ওয়াকিটাকি বের করে আমারও কাছে আছে। বস, কি করবেন আপনি এখন সেটা তো বলুন। আমরা জীবনের মায়া ভুলে এটা লুট করব, ওটা লুট করব আর সব কিছুই ভোগ করবে ওরা। না, এ হতে দেব না। ওই লুট করা মাল আমরা লুকিয়ে রাখবো আর কালোই শালা জয়কে টপকে দেব। অনেক সহ্য করেছি, কালোই ওর শেষ দিন। কিন্তু বস, ওই যে সাবমেরিন, এটা দিয়ে কি হয়? তোকে বিশ্বাস করছি, শোন তাহলে। মাটির নিচে একটা কারাগার রয়েছে বা ডুবন্ত দ্বীপ, যে দ্বীপের নিচে পানি নেই। একটা চর রয়েছে, বুঝলি, যেটা আধুনিকভাবে তৈরি করেছি আমরা। কারাগার? বস, আমাকে কি নিয়ে যাবেন ওখানে প্লিজ? তোকে সাবমেরিন চালানো শেখাবো। আগামীকাল তুই নিজে সাবমেরিন চালাবি, মনে লিড দিবি আর কি।
ওকে বস, জয় হোক আপনার বস। শালা তোকে আর তোর বসকে আগামীকাল পুঁতে ফেলবো। আগে এইসব কয়টাকে শেষ করব আগে। চল, আজ তোকে লিড দেবো আমি। ওকে বস। ওর সাথে একটা লিফটে চড়লাম, কেমন যেন সন্দেহ হলো, তবুও চুপ করে রইলাম। আন্ডারগ্রাউন্ড রুমে আসতেই চোখগুলো বড় বড় হয়ে গেল। একটা কি সামনে বিশাল একটা কাচের ঘর, যার মতো হাজারো লাশের স্তূপ, কিন্তু লাশগুলো পচে গলে গিয়েছে, মনে হয় অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলেছে। যেহেতু এটা কাচের মতো তাই কোনো দুর্গন্ধ নেই, তবে একটু ভয়ও লাগছে। সামনে তাকিয়ে দেখি আরও কয়েকজন, 4-5 জন কম্পিউটারে কি যেন করছে। ভালো করে দেখি আরও একটা, আরে এটা তো ব্ল্যাক হ্যাকিং সাইট, এর মানে এরাই হ্যাকার। যাক, আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে। শোন, একটা কাজ কর, ওই যে পাশের রুমে কয়েকটা বন্দি আছে, দেখে হয়তো ওরা কি করছে। ওকে বস। আল্লাহর নাম নিয়ে বন্দিঘরের সামনে গিয়ে আটকে উঠলাম। আল্লাহ এদের এত কষ্ট রেখেছে। প্রায় 10 জনের মতো, সবার কোমর পানির নিচে, যেখানে কিছু হাঙর আটটি, তবে তেলাপিয়া মাছের সমান পা দুটোর একটুও মাংস রাখেনি, সব খেয়ে ফেলেছে। শিকলে এমনভাবে বাঁধা যে নড়াচড়াও করতে পারেনি। আর শরীরে মনে হয় তো গত 2-4 বছর কিছুই খেতে পারেনি। এরই মধ্যে গলা চেঁচিয়ে কেউ ডাকলো। কিরে, কি হলো? দ্রুত চলে আয়। বের হয়ে এলাম। আসতেই আমাকে নিয়ে একটা কাচে ঢাকা কক্ষে নিয়ে গেল। সেখানে এই তিমিটা রাখা ছিল। তোর রিমোটটা বের করে সবুজ বাটনে ক্লিক কর। ওকে বস। ক্লিক করতে সাবমেরিনের দরজা খুলে গেল। দেখলাম লোকটার মুখে বিজয়ের হাসি। খুশিতে আমাকে জড়িয়ে ধরে তারপর, আজ শুধু তোর জন্য এটা সম্ভব হলো। এই রিমোটটা কখনো হাতে পাইনি, জানিস তো, চামচার মতো ছিল। যাই হোক, চল ভেতরে। ভিতরে গিয়ে দেখলাম ভালোই কয়েকটা চেয়ার আর কন্ট্রোল রুম। আমি একটা বসলাম, সে একটাতে বসলো। তারপর সাবমেরিনের লাল বোতামে চাপতে কাছের মধ্যে পানি প্রবাহিত শুরু হতেই সাবমেরিন চলতে শুরু করলো। কিছু দূর চালানোর পর, তুই কি কখনো মোটরসাইকেল চালিয়েছিস? হ্যাঁ বস, চালিয়েছি। গুড, তাহলে এই নে স্টিয়ারিং, চালা। আর এই যে এইগুলো একে একে সব চিনিয়ে দিল। কিছুক্ষণ অসুবিধা হলেও পরে ঠিক সামলিয়ে নিয়ে চলাতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক চালানোর পর আবারও ফিরে এলাম। শোন, আমাদের বাবুর্চি নেই, তুই কি রান্না পারিস? হ্যাঁ বস, পারি। ওই যে কিচেন, একটু বিরিয়ানি বানিয়ে আনতো, চা। ওকে বস। প্রায় ঘন্টাখানেক পর ওকে একে একে দপাস দপাস করে সবাই ঘুমিয়ে গেল। আসলে বিরিয়ানিতে ক্লোরোফর্ম বোমের ধোঁয়া ব্যবহার করেছিলাম। তারপর সবাইকে শুইয়ে দিয়ে বলতেন লেজার বিম দিয়ে টুকরো টুকরো করে ফেলে দিলাম। ভাবছি এখন কি চলে যাব নাকি এই লাশগুলো কিছুই করব জানি না, এরা মুসলমান কি না। হঠাৎ চোখ গেল পাশেই একটা বিশাল দরজা, দেখে আগ্রহ নিয়ে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতেই চকচক করে উঠল। পুরো ঘর এত সোনা দানা, চারিদিকে এত সোনা দানা দেখে লোভ হলো, বলতে যা বলে বোঝাতে পারবো না। কিন্তু না, এসব কিছুই না করে চুপি সারে বের হয়ে এলাম, কারণ এখানে সবাই মৃত। এই লোকগুলো ওই কাজের মধ্যে ঢুকে দিতে হবে। যেই বাবা সেই কাজ। চারিদিকে ভালো করে লক্ষ্য করলাম কিভাবে এই কাচের ঢাকনা খোলা যায়, কিন্তু নিরাশ হলাম। পরক্ষণেই মনে পড়লো সুইচ থাকতে পারে কোথাও। পুরো রুমের সমস্ত সুইচ এক এক করে অন করলাম, কিন্তু নিরাশ হলাম। শেষে ব্যর্থ হয়ে ফিরতে নেব এমনি একটা টেবিলের নিচে লাল একটা সুইচ চোখে পড়ল। দ্রুত ওটাতে চাপতে কাজের ঢাকনাটা প্রায় 5 ফুটের মতো খুলে গেল। পাশেই ওর সাথে লাগানো একটা সিঁড়ি ছিল। ধীরে ধীরে লাশগুলো এক এক করে কাঁধে করে ওর ভেতরে ফেলে দিলাম, কিন্তু আমার ভাবনার বাইরে ওর ভেতরে এত এত পোকা যা শুধু গেজ গেজ করতেছে। এ থেকে বোঝা গেল যে এদের হত্যা করে বা অ্যাসিড দিয়ে গলিয়ে নয়, এদের জীবন্তই এই কাজের মধ্যে ফেলে দিত আর তীব্র যন্ত্রণা সহ্য করে এদের মারত। ভাবতে গায়ে কাটা উঠতে লাগলো। মানুষ এতই ভয়ানক হয়, এদের না দেখলে বুঝতে পারতাম না। দ্রুত সবগুলোকে ওর ভেতরে ফেলে দিয়ে বের হয়ে এলাম। যত দ্রুত সম্ভব আমাকে বের হতে হবে, কারণ আমার মনে হলো হেলিকপ্টার আশেপাশে ঘোরাঘুরি করতেছে। নিশ্চয়ই জয় চলে এসেছে। তাড়াহুড়ো না করে ধীরে পায়ে এই ভূগর্ভ কক্ষের পেছনের দরজা দিয়ে বের হয়ে এলাম। যা শালা, যা ভেবেছি তাই, জয় সাহেব চলে এসেছে, খেলা হবে। কিন্তু এ কি, হেলিকপ্টার ল্যান্ড না করে সোজা চলে যাচ্ছে কেন? অবাক হয়ে সেই দিকে তাকাতেই ধূপ করে পিঠে কিছুই ঢুকে গেল। মুহূর্তেই তীব্র বেদনার ছায়া মুখে ফুটে উঠল। পিছনে ঘাড় ঘুরিয়ে হেসে দিলাম, কারণ এটা হলো সেই পুলিশ যে কিনা এয়ারপোর্টে আমার পিঠে গুলি করেছিল। শোন, তুই আবারও সেই আগের ভুলটাই করলি। হা হা হা। আমি কে জানিস? এই দ্বীপের মালিক।
তুই যে নিচের সব কয়টা চামচাকে মেরে দিলি, ভালোই করেছিস। আই লাইক ইউ। শালা আমার সাথে বেইমানি করতে নিয়েছিল। হা হা হা, তুই শালা হিজড়া হিজড়াই রয়ে গেছিস। জানিস তো পিছন দিক থেকে কাপুরুষের দল গুলি চালায়। শালা তুই সামনে থেকে মারতে খুশি হতাম, কোনো পুরুষের হাতে মারা যে মুহূর্তেই শালার হাত থেকে রিভলভার কেড়ে নিতেই পিঠে আরও একটা কিছুই ঢুকে গেল। দ্রুত শুয়ে পড়লাম, কিন্তু তার আগেই এই কাপুরুষের 4 হাত পা গুলি করে লোলা করে দিলাম। আবারও ভেসে এলো হেলিকপ্টারের শব্দ। এর মানে জয় আগে এখানেই নামিয়ে দিয়ে চলে গিয়েছে, পরে সে পেছন থেকে স্নাইপার দিয়ে গুলি করেছে। চোখ দুটো হালকা খুলে চোখে দেখলাম হেলিকপ্টার ল্যান্ড করতে। দ্রুত বললে ভুল হবে, উসাইন বোল্টের চেয়েও দ্রুত পেছনের ব্যাগ থেকে পরপর 3টা ক্লোরোফর্ম বোম মেরে আবারও গা দুটো এলিয়ে দিলাম পাথরের ওপর। কিছুক্ষণ এভাবে থাকার পর উঠে এগিয়ে গেলাম। পাইলট আর জয়কে কাঁধে করে নিয়ে এলাম ভূগর্ভের ঘরে। দুটোকে শক্ত করে চেয়ারে বেঁধে নিজে একটু চোখ বন্ধ করে নিলাম। একটু এদের ভয় দেখাতে হবে, যা ভেবেছি তাই। কিছুক্ষণ পর জয় নিজেকে বাধা অবস্থায় দেখে ভয়ে আটকে উঠলো, সাথে আমাকেও বাধা দেখে। তবে কে বাঁধলো? জয় ধীরে আমার শরীরের পা দিয়ে কয়েকবার টাচ করতে এমনভাবে চোখ খুললাম যেন আমিও জ্ঞান হারিয়েছিলাম এবং কিছুই জানি না। তৌফিক, তৌফিক দোস্ত, আমাদের এখানে কে আনলো? বল না ভাই, কে আনলো? জয় প্লিজ আমাকে মারিস না, আমি চলে যাব, তোদের কিছুই করব না। মনে মনে কি তুই এখানে আটকা পড়েছিস? তার মানে শালা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো? তুই কার কথা বলছিস? আমরা হয়তো কিছুক্ষণ পর ওই আমেরিকান পোকার খাদ্য হব। তাই বলি, তুই যাকে পড়াইতে সেই এলাকার চেয়ারম্যান প্লাস তোর সিনিয়র অফিসার, একে বদিরুজ্জামানই হলো আমাদের গ্যাংয়ের লিডার। কি? হ্যাঁ রে, শুধু তাই নয়, গতকাল এরাই কয়েক হাজার নারী পাচার করতে নিয়েছিল, কিন্তু আবহাওয়া খারাপ হয় পারেনি। তোদের এই গ্যাংয়ের কাজ কি, আর তুই কেন এই কাজ করেছিস বা জড়িত হলে কিভাবে? আমরা এই কাজ প্রায় 5 বছর ধরে করেছি, টাকার জন্য টাকা। আর এই গ্যাংয়ের নাম বিকেজি, বাংলাদেশ কিডন্যাপিং সংস্থা। তোদের লিডারকে বল। তুই বললি আর বলে দেব? বলবি না? ওকে ওয়েট। ওকে কিছু করার আগেই ওর টি শার্টের বোতামে কামড়ে ধরলুম, তারপর আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। বলতে আর বাকি নেই, ও বিষ জাতীয় কিছু খেয়েছে। দ্রুত ওকে ওই কাজের লাশের স্তবের মধ্যে ফেলে দিলাম, তারপর পাইলটকে পাকড়াও করলাম। তুই তো একজন পাইলট, একটা মহান পেশা নিয়োজিত, তবে কেন তুই এদের দলে যোগ দিয়ে এত পাপ কাজ করলি বল? আমাকে ছেড়ে দিন, আমি এসব ছেড়ে দিব। আপনাকে আমি আপনার শহরে পৌঁছে দিব, তবু আমাকে মারবেন না। কিভাবে পৌঁছে দিবি? তোর ওই হেলিকপ্টারে? হা হা, তবে বলি এতে তোর দরকার নাই, কারণ আমি হেলিকপ্টার চালাতে জানি। আবার যদি বলিস ওই সাবমেরিনে, তাহলে বলবো আমিও ওটাও পারি। তাহলে বল, তোকে বাঁচিয়ে রেখে আমার লাভ কি? আমি এই দ্বীপের গুপ্তধনের নকশা কোথায় আছে জানি। আমি? হা হা হা, সারা লোভ দিচ্ছিস আমায়? তবে বলে শোন, আমি এই নকশাটা অনেক আগেই তোর ওই ব্যাগ থেকে পেয়েছি, যেদিন তুই সাবমেরিন চালাতে পানিতে নেমেছিলি। প্লিজ আমাকে মারবেন না, প্লিজ। আমি জানি এদের আসল লিডার কে। বল দ্রুত, কে তোদের লিডার? আমাদের লিডারকে আমি নিজেও জানি না, তাকে আমি কখনো দেখিওনি। তবে তার একটা এমন অবৈধ আস্তানা রয়েছে যেখানে পৌঁছানো খুবই বিপজ্জনক। এমনকি আপনার বন্ধু জয়ও ওখানে যেতে পারেনি। হা হা, মিথ্যা বলা আমি পছন্দ করি না। তুই শুধু বল, ওকে কোথায় পাবো? এই দ্বীপ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ছোট্ট একটা দ্বীপ রয়েছে, সেখানেই ওনাকে পাবেন। আচ্ছা, এই লোকের নাম কি বল? ডোরাইন জনসন, আমেরিকান নাগরিক। তুইও তো মনে হয় আমেরিকান, তুই নিয়ে যেতে পারবি? তবে তোকে এই গুপ্তধনের ভাগ দেব। না। কেন কেন? বল শুনি কেন? তুই তো নিজেই বহুত লোককে মারার কাজে সাহায্য করেছিস। আর বড় কথা কি জানিস, আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও মেরে দিলাম, আর তো তুই কিছুই না। যাই হোক, আমাকে যখন হেল্প করবি না তখন তোকে বাঁচিয়ে রেখে কি করব? হ্যাপি জার্নি। ওকে চেয়ারের সহ ওই কাচের লাশ স্তবের মধ্যে ফেলে দিলাম, কিন্তু এদের লিডারকে কিভাবে পাবো? যাই হোক, ওখান থেকে বের হয়ে বালুচরের ওপর আসলাম। সামনে আমার 3টা বাহন, 1 হেলিকপ্টার, 2 স্পিড বোট, 3 সাবমেরিন। আমি এসবের মধ্যে হেলিকপ্টারকেই বেছে নিলাম। ইঞ্জিন স্টার্ট দিয়ে রওনা হলাম নতুন গন্তব্যের পথে। হয়তো সামনে আরও রহস্যের
হাতছানি কি হবে? এই গুপ্তধন কাদের এই ধন? আর ডোরাইন জনসনকে আর কেনই বা সে এই দেশে এত লোককে হত্যা করেছে এবং কে এই লোকগুলো? হেলিকপ্টারে ম্যাপে সুন্দরভাবে ফুটে উঠেছে ছোট দ্বীপ, যেখানে প্রায় পুরোটাই ঘন গোলপাতায় গাছ দ্বারা পূর্ণ। সামনে কিছুটা চর জেগে উঠেছে। ওখানে কি হেলিকপ্টার ল্যান্ড করা যাবে কি না তা নিয়ে অনিশ্চিন্তায় নিজের জীবনে ঝুঁকিপূর্ণ ভেবে আবারও ফিরে আসি আগের দ্বীপে। মূলত ওখানে গিয়েছিলাম আশপাশের অবস্থা দেখার জন্য। হঠাৎ মনে হলো, আরে সেদিন জয় কি তবে এই কারণে হেলিকপ্টার এখানে রেখে সাবমেরিন দিয়েই ওই দ্বীপে গিয়েছিল? হতে পারে। দ্রুত সাবমেরিন নিয়ে রওনা হলাম। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে গেলাম, কিন্তু সাবমেরিনটা চড়ে না। তুলে পানির নিচে রেখে উপরে উঠে আসলাম। জানি না কি হবে সাবমেরিনের, ওখানে থাকবে কি না। তবে ওসবে না ভেবে ধীরে পায়ে চড়ে উঠতে উঠতে প্রায় গভীর রাত হয়ে গেল। তাই আর জঙ্গলের দিকে না এগিয়ে পাশে একটা পাথরের গায়ে শরীরটা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, নিজেকে বাধা অবস্থায় দেখতে পেলাম। অনুভব করলাম পকেটে একটা রিভলভার ও ব্যাগ নেই। বুঝতে আর বাকি রইল না, আমি ওই শয়তানের হাতে বন্দি হয়ে পড়েছি। একটু পর পায়ের শব্দ, আবারও শুয়ে রইলাম। এই অবস্থায় প্রায় 9-10 জন একসাথে রুমে প্রবেশ করলো। ঘন অন্ধকার না হলে হলদে চেহারায় ওদের চেহারাগুলো খুবই পরিচিত। এই চুপ! দূর থেকে স্যারের নামটা শুনতে শুনতে আমি ক্লান্ত। তুই আমার ভাইয়ের মতো ছিলি, কিন্তু কেন যে তুই এই কেসটা হাতে নিলি? আরে দেশ থেকে কিছু আবর্জনা পরিষ্কার করতে নিয়েছিলাম, আর সেখানে তুই কিনা বাধা হয়ে দাঁড়িয়ে গেলি। আমার সবচেয়ে বিশ্বস্ত লোক জয়কেও মেরে দিলি। জানিস, এই গোপন আড্ডাখানা, সাবমেরিন, হেলিকপ্টার, এগুলোতে আমার কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। আমার কোটি কোটি টাকার ড্রাগ সাপ্লাই বন্ধ করেছিলি। আমি কিছু বলিনি, কিন্তু তুই কেন আমার এই গুপ্তধন খোঁজার কাজে বাধা দিচ্ছিস বল? বিদেশ থেকে আমার শত কোটি কোটি টাকা যন্ত্রপাতি কিনেছি শুধু এই গুপ্তধন নিজের করে নেওয়ার জন্য। আজ প্রায় 5 বছর পর ধরে চালিয়ে যাচ্ছি আমার এই সন্ধান শুধু এই গুপ্তধন পাওয়ার জন্য। আমি কত বড় নাটক সাজিয়েছি, নিজেকে তোদের সামনে মৃত্যু বলে তুলে ধরেছি, কিন্তু তুই এইখানে এসে বেঁচে গেলি, আমার লোকেদের হত্যা করলি। তোকে আমি ভয়ঙ্কর শাস্তি দেব রে। শাস্তি দেওয়ার তুই কে? তুই এতদিন যত লোক হত্যা করেছিস, এর জন্যই তোর কত কত শাস্তি আল্লাহ তাআলা ওই কবরে তুলে রেখেছে। তুই তো জানিস না, এই সামান্য কয়েকদিনের দুনিয়ার জন্য এত পাপ করলি তুই। হ্যাঁ, করেছি। দরকার হলে আরও করব। তবু আমি ধনী হতে চাই। হ্যাঁ, ধনী হতে চাই। আমার একটা বিষয় মাথায় আসছে না, তুই কি তাহলেই সেই চোরাই অস্ত্রের কারখানায় ছিলি যেটা আমি ধ্বংস করে দিয়েছিলাম? হ্যাঁ, ঠিক ধরেছিস। হ্যাঁ, আমি সেই ছিলাম। ওই কারখানায় আমার 100 কোটি টাকা তুই ধ্বংস করে দিয়েছিস। কিন্তু তুই বেঁচে গেলি কিভাবে? তো চল ফিরে যাই 1 বছর 5 মাস আগে। ফ্ল্যাশব্যাক। সকাল সকাল ঘুম থেকে উঠতেই ফোনের শব্দেই খুব বিরক্ত নিয়ে রিসিভ করলাম। হ্যালো। উফ, তো তোমাকে নিয়ে আমি আর পারলাম না। বলেছিলাম না আজ মিটিং আছে, এবং তোমার সিনিয়র অফিসার আসিফুর রহমান আসিফ ও এই মিটিংয়ে অ্যাটেন্ড করবে। সরি স্যার, আমি এক্ষুনি আসছি। দ্রুত চলে আসো, তোমার জন্য ওয়েট করে আছে। খুব দ্রুত ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম পুলিশ হেডকোয়ার্টারে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ মিস্টার তৌফিক, চলে আসুন। অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করতে কিছুটা লজ্জা পেলাম, কারণ সবাই আমার দিকে তাকিয়ে আছে। জেন্টলম্যান, আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, ইনি সেই অফিসার তৌফিক। খুব স্ট্রং অফিসার, কথার চেয়ে গুলি চালাই বেশি। আর তৌফিক এই হলো মিস্টার আসিফ, তোমার সিনিয়র অফিসার। যাই হোক, তৌফিক নিজের সিটে বসো। ওকে স্যার। স্যার, আমাদের এত জরুরি তলব কেন? কোনো কি খারাপ খবর রয়েছে? হ্যাঁ, বলতে পারো তেমন কিছু। আমাদের এই এরিয়ায় প্রচুর বেআইনি অস্ত্রের কারবার চালু হয়েছে, এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। স্যার, আমরা চেষ্টা করছি সেই চোরা কারবারিকে ধরতে, কিন্তু আসামিরা খুবই স্ট্রিক্ট। আমাদের নাগালে আসার আগেই কোনোভাবে খবর পেয়ে তারা পালিয়ে যায়। স্যার, আমার মনে হয় এদের পাচিয়ে বা অ্যারেস্ট করে কিছুই হবে না, এদের পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হবে। তবেই আর এমন কোনো অস্ত্র ব্যবসায় জন্ম নিতে ভয় পাবে। ইউ আর রাইট।
কিন্তু সবাই তো আর হত্যা করা যাবে না। আমাদের জানতে হবে এরা এইসব চোরা কারবার নিয়ে আসে কই থেকে। স্যার, আপনি আমার কথার মানে বোঝেননি। আমি বলতে চেয়েছি এই গ্যাংকে একসাথে এনে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হয়, যার জন্য আমাদের যেতে হবে সিভিল বেশে, আর 10 জন সাধারণ মানুষের মতো হয়েই এদের মোকাবেলা করতে হবে। তবেই আমরা এদের হাতে নাতে ধরতে পারবো। হ্যাঁ তৌফিক, ঠিক বলছো। আসিফ, তোমার দুটো সিভিল বেস আন্ডারগ্রাউন্ডে চলে যাও এবং সেখান থেকে ওদের লোকেশন ট্যাগ করে ধ্বংস করে দাও। আমাদের ফুল সাপোর্ট পাবে। ওকে স্যার, এটাই ছিল আমাদের মিশন। তারপর সিভিল পেশে নীলাদের বাসায় টিউশনি করাতে লাগলাম এবং সাথে এদের খুঁজতে প্রথমে ভেবেছিলাম নীলার বাবাই এসবে যুক্ত, কারণ তিনি ছিলেন নাম্বার 1 বিজনেসম্যান। কিন্তু আমার ধারণা ভুল ছিল, তিনি এসবে ছিলেন না। তো একদিন রাতে হঠাৎ দেখতে পেয়েছিলাম কিছু লোকদের যাদের সুবিধাজনক মনে হচ্ছিল না, তাই হেডকোয়ার্টারে বলে দিয়েছিলাম এবং ওদের ফলো করে একটা বিশাল গোডাউনের সামনে এসেছিলাম। ঠিক তখনই আমি দেখেছিলাম আসিফ স্যারকে ওদের সাথে হাতে মেলাতে, যেটা আমি গোপন রেখেছিলাম, এবং ওদের সাথে আসিফ স্যার ভেতরে গেল। আমার পুরো টিম ও পুরো গোডাউনকে ধ্বংস করে দেয় বর্তমান। তোর কথাই সব ঠিক আছে, কিন্তু তুই বেঁচে বের হলি কিভাবে? কামন ইয়ার, আস্তানাটা আমার ছিল, সুতরাং লোকগুলো আমার। তুই যখন পুরো কারখানাটা ব্লাস্ট করতে যাবি, ঠিক তার একটু আগেই আমি ঠির পেয়ে যাই, আর পিছনের গোপন সুড়ঙ্গ দিয়ে বের হয়ে গেলেও আমার লোকগুলো মারা যায়। তারপর রাগে এখানে চলে আসি, আর এখানকার দস্যু দলের সাথে মিশে দিনে দিনে ধন দৌলত লুট করে লোক বাড়াতে থাকি। এক পর্যায়ে সালা দোস্ত সর্দারকেই হত্যা করি। আমি লিডার হই ওদের। সবই বুঝলাম। আরে না না, আর একটা জিনিস জানিস নি? সেটা হলো তোর বাড়িতে তোকে সরিয়ে দিতে হামলা করি, কিন্তু তুই হেলিকপ্টারে করে উঠে গেলি। তারপর চলে এলি চট্টগ্রাম আমার আস্তানায়। তারপর তুই জানিসই নি। শোন, তোকে একটা সুযোগ দেবো। সবার সামনে সবার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে জিততে পারলে তোকে ছেড়ে দেবো। হা হা হা, ওকে, তো হয়ে যাক দো হাত। একে একে সব কটাকে মেরে পেছনে ঘুরতে নিবে, অমনি আগের কত স্থানে গুলি ঢুকে যায়। কিরে, তুই না ছেড়ে দিবি, তাহলে গুলি করলি কেন? দিস ইজ বিজনেস। ধীরে ধীরে লুটিয়ে পড়লাম মাটিতে, কিন্তু নিজেকে শক্ত করে রাখলাম। আসিফ মাথার কাছে আসতেই দ্রুত ওর পা ধরে উপরে টেনে তুললাম। সুপার কিক মারতে মারতে শুরু করলাম। এক পর্যায়ে এত শক্তিতে ওর বুকে মেরেছি যে বুকের হাড় ভেঙে গিয়েছে। তোর সবই ঠিক ছিল বুঝলি, কিন্তু একটা জায়গায় ভুল করলি। তৌফিককে মারতে হলে একেবারেই মারতে হয়, নয়তো মরতে হয়। পরপর পুরো ম্যাগাজিনের বুলেট ওর মাথায় ঢুকিয়ে দিয়ে বের হয়ে এলাম। উপরে এসে নিজের রিভলভার নিয়ে বের হয়ে এলাম, কিন্তু আসার সময় পাশে একটা রুমে চোখ গেল। সুন্দর একটা মেয়ে পড়ে আছে, দেখে মনে হলো আজই ওকে তুলে এনেছে, কারণ এখনো কোনো মায়ের চিহ্ন নেই। দ্রুত ওর কাছে গিয়ে দেখি জ্ঞান আছেই। আমি কোনো কিছুই না বলে ওর হাত ধরে হেলিকপ্টারে ছিল একটা, হেলিকপ্টারে দ্রুত ওখানে উঠে নিজের বাড়ির ছাদে ল্যান্ড করতে ক্লান্ত শরীরে নেমে এলো অন্ধকার। মনে নেই কিছু, থাকবেই বা কী করে, এতগুলো ছিদ্র হয়ে গেছে নিজের দেহ, যা বলে বোঝাতে পারবো না। যখন চোখ খুললাম, সেই পরিচিত একটা গন্ধ নাকে ভেসে এলো। এটা আমার নিজের রুম। তাই নিশ্চিন্তেই নিজের চোখটা খুললাম। পাশে কেউ নেই দেখে মনটা একটু খারাপ হলেও আমি দ্রুত উঠে বসলাম। গায়ে কাপড় নেই, চাদরের নিচে দেখি প্যান্ট ঠিক আছে। এমন সময় দুজন রুমে প্রবেশ করলো। ওদের দিকে তাকিয়ে বড়সড় ধাক্কা খেলাম। নীলা, আর সাথে জন আর কেউ না, আমার মামাতো বোন সামিয়া। নীলা, তুমি এখানে? তোমার না দুবাই থাকার কথা? নীলা এসে কিলঘুষি মারা শুরু করলো। কিছুক্ষণ পর, কুত্তা, 2 বছর হয়ে গেল, তোর কোনো খবর নেই, একটা ফোন পর্যন্ত করলি না। এমনি করেনি, বলতেই খুব বিজি ছিলাম। আর আমার কি হয়েছে এই 2টা বছর, সেটা শুধু আমিই জানি। তোমরা এখানে কেন, আর তোমার বাবা মা কোথায়? এই বলে নীলার মুখ যেন কেমন গম্ভীর হয়ে গেল, সাথে সাথে স্বামী আরও। তৌফিক, আমাকে প্লিজ একটা কথা বলো তো, তুমি কে? আর দুবাই ওই আঙ্কেল আন্টিকে, কিসের সম্পর্ক তাদের সাথে তোমার? আর ওই দিন আমরা এত বড়লোক হওয়ার সত্ত্বেও এত দামি ফার্স্ট ক্লাস ফ্লাইটে উঠিনি। তোমাকে আর কি লুকাবো, শোনো তবে, আমি কেন সাধারণ ছেলে নয়, আমি একজন পুলিশ অফিসার, সাথে দুবাই। তোমার আঙ্কেল আন্টি নয়, ওরা তোমার শ্বশুর শাশুড়ি। আমার বাবা মা দুবাইয়ের সেরা ধনীদের মধ্যে একজন। তারপর আমার মিশন কি
এই 2 বছর কি কি হয়েছিল এবং সামিয়াকে কিভাবে রক্ষা করলাম সব বললাম। সব শুনে সামিয়া আর নীলা কেঁদে দিল। তারপর আমার বাবা মা নয় ওরা, আমার বাবার পরিচয়ে থাকা ব্যক্তিকে তুমি খুঁজে বেড়াচ্ছ। কি বলছো এসব নীলা, পাগল হয়েছো? ওয়েট সামিয়া, তুই ওইখানে গেলি কিভাবে? আমি বলছি, আজ প্রায় 3 মাস আগে আমি আর সামিয়া ছাদে যাওয়ার সময় আমার বাবা মার রুমের পাশে যেতে শুনতে পেয়েছিলাম যে কাউকে বাবা মেরে ফেলতে বলছে এবং কোনো একটা দ্বীপে নিয়ে গিয়ে তারপর হঠাৎ তোমার নাম বললো। আরও ভালো করে শোনার জন্য আরও একটু আড়ি পেতে নিলাম। এমন সময় আমার আম্মু মানে ডাইনির কথা শুনতে পাই। আর কতদিন এভাবে আমরা আমাদের আসল সন্তানের কাছে যাব? আর কতদিন এসব অন্যের বাচ্চাদের পালবো? কেন যে শালা ওর এই মেয়ে আর ছেলের নামে সব সম্পত্তি লিখে দিল? ওদের তো মেরে দিলে, কিন্তু সম্পত্তি এখনো পেলাম না। এত উত্তেজিত হচ্ছে কেন? আমাদের ছেলে জয় তৌফিককে হাতে পেয়েছে, ওকে মেরে দিলেই ফিরে যাব দেশে। আর জয়ের সাথে নীলার বিয়ে দিয়ে সব সম্পত্তি নিজের করে নিব, সাথে ওর বাড়িটাও নিয়ে নিব। হ্যাঁ, ভালো বলছো। এটা বাড়ি নয়, যেন আস্ত একটা প্রাসাদ। বাহ বাহ, চমৎকার। তবে তলে তলে তোরাই হলি শয়তান, যারা আমার মা বাবাকে মেরেছিস। কি কি বলছিস এসব? মা, আমি তো তোর মা, আর এ তোর বাবা। না না না, তোমরা হলে খুনি, আমার মা বাবার খুনি। আমি এক্ষুনি পুলিশকে সব বলে দিব। রুম থেকে বের হওয়ার আগেই মিস্টার ইকবাল নীলার হাত চেপে ধরে, তারপর ঠাস ঠাস করে ছড় মেরে দেয়। হারামজাদি, আমার এতদিনের স্বপ্ন নষ্ট করবি তা তো হতে দিব না। তোর ছোট ভাই এমনিকে এখানকার এই বুড়ো বুড়িকেও আমি তুলে নিয়ে গিয়েছি। এখন শুধু তোকে আর ওই মেয়েকে তুললেই সব শেষ। হা হা হা। না 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 না। কিন্তু বলে ওঠার আগেই ওরা নীলাকে আর সামিয়াকে কোনোরকম দিয়ে অজ্ঞান করে ফেলে। নীলা এসব বলে চোখের পানি ফেলতে ফেলতে আমাকে জড়িয়ে ধরে নিল। আমার চোখে পানি। আমার বাবা মা আর আবিদকেও ওরা আটকে রেখেছে। সামিয়া, তুই তাহলে ওখানে গেলে কিভাবে? আমি নিজেও জানি না, তবে চোখ খুলে ওখানেই পড়ে থাকা অবস্থায় দেখেছিলাম। তারপর তুমি হিরোর মতো বাঁচিয়ে এখানে আনলে তো আনলে, তারপর তোমার দায়িত্ব শেষ। হেলিকপ্টারে জ্ঞান হারিয়ে ফেললে, তারপর অনেক কষ্ট করে তোমাকে ঘরে আনি আর সেবা যত্ন করতে থাকি। কিন্তু কিছুদিন পরে নীলা ভাবিকে মেডিকেলে দেখতে পাই তোমার ওষুধ কিনতে গিয়ে। তারপরে তাকে এখানে সেবা করতে থাকি, কিন্তু নীলা ভাবি শুধু একটু আঘাত পেয়েছিল বলে সেরে যায়। তারপর দুজনে তোমার সেবা করি, আর আজ 2 মাস হলো তুমি জেগে উঠলে। অনেক লম্বা কাহিনী। এখন বলো নীলা, তুমি কিভাবে এখানে এলে আর কেনই বা হসপিটালে গিয়েছিলে? শোনো, তবে ওরা আমাকে ধরে একটা পুরাতন রুমে আটকে রেখেছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল বাড়িটা এত পুরনো ছিল যে আমি চেয়ারকে ভেঙে ফেলি। তারপর দরজাটা ভেঙে গাড়ির চোখে ফাঁকি দিয়ে প্রাণে দৌড়াতে থাকি। এমন সময় হঠাৎ প্রাইভেট কার মেরে দেয়। তারপর গান ফেলে তোমাকে আর সামিয়াকে দেখতে পাই। এমন সময় হঠাৎ ফোনটা বেজে ওঠে। নীলা আর সামিয়ার দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করতেই ভেসে এলো সেই পরিচিত কণ্ঠে বিশ্রীয় গলা। হ্যাঁ, নীলার বাবা, আমার শ্বশুর। জি শ্বশুর আব্বু, বলেন। হ্যাঁ জামাই বাবা, আমার মেয়েটা তোমাকে দেখতে যাচ্ছে, বুঝছো? তুমি কি আসতে পারবে? কিন্তু আব্বু, আমি তো বাংলাদেশে, এত তাড়াতাড়ি দুবাই যাব কিভাবে? আরে আমি তো ওদের নিয়ে দেশে এসেছি, ঠিকানাতে একটু ওয়েট করো। তারপর ঠিকানা দিল। ফোনটা রেখে নিজের পার্সোনাল ফোনটা ওপেন করে সুন্দরভাবে ঠিকানাটা লিখে একটা নাম্বারে সেন্ড করে ফোনটা রেখে দিলাম। তারপর কে ফোন করেছিল? তোমার আব্বু যেতে বলল ওনার কাছে, দেখা করে আসি কেমন? না না, প্লিজ তৌফিক, তুমি যেও না, তাহলে আমার আর সামিয়ার কি হবে? কান্না করো না প্লিজ, আমি কথা দিলাম আমি যাব আর আসবো। আমাদের ছোট ভাই আবিদ আর আমার বাবা মাকে তো ওদের হাত থেকে ছাড়াতে হবে নাকি? নিজেকে স্বার্থপর ভেবো না। আসলে ভয় হয় তোমার কিছু বলে। কিছু হবে না, তুমি রেডি হয়ে নাও কেমন? হঠাৎ মাথায় এলো, আচ্ছা ইকবাল জানলো কিভাবে আমার জ্ঞান ফিরেছে? আর ফিরলেও নীলা তো আমার কাছেই, তাহলে? ও বলল ওর ওখানে নীলা আছে, ঘরে আমি একা। হঠাৎ মনে হলো, আচ্ছা এটা কোনো ফাঁদ নয় তো? দ্রুত নীলাকে খুঁজতে খুঁজতে কিচেনে আসতেই অবাক হয়ে গেলাম, কারণ সামনে নীলা আর সামিয়া একে অপরের সাথে কথা বলছে। কি রে, আর কতদিন? এবার তো বল, তোর সেই স্বপ্নের রাজকুমারকে।
রাগ করলে না তো ভাবি? না, এবার বল তো শুনি। মানে বড় ভাইয়া। কি? তৌফিক, তুই আমার সম্পদে হাত দিলি? না ভাবি, উল্টো তুমি আমার সম্পদে হাত দিয়েছো, কারণ ভাইয়ার সাথে আমার বিয়েটা অনেক আগে হয়েছে। সেই হিসেবে তুমি ভাইয়ার দ্বিতীয় পক্ষ আর আমি প্রথম। ওদের কথা শুনে হেসে দিলাম। আসলে এই সামিয়া সত্যি বলেছে, ওর সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু অতটা সময় দেওয়া হয়নি, দেশে চলে আসি। তারপর নীলা জোর করে বিয়ে করে নিল। ওদের আর লজ্জা না দিয়েই চলে এলাম। রুমে ফ্রেশ হয়ে নীলা আর সামিয়াকে নিয়ে বের হলাম, তবে নীলা আর সামিয়াকে হেলিকপ্টারে তুলে দিলাম। কি হলো, তুমি উঠছো না কেন? হ্যাঁ ভাইয়া, তুমি উঠছো না কেন? রাগে সামিয়ার কানগুলো টেনে দিলাম। তারপর তোর কোন জন্মের ভাইয়া হয়ে আমি নিজের স্বামীকে ভাইয়া? কাজটা শেষ হোক, তারপর বোঝাবো পাইলট। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ হেলিকপ্টার যেন মাটিতে না ছুতে পারে। ওকে স্যার। হেলিকপ্টার উপরে উঠে গেল আর আমি চলে গেলাম সেই ঠিকানা অনুযায়ী। গিয়ে দেখি বড় একটা পুরাতন গোডাউন, মনে হয় কয়েক বছর ধরে পড়ে আছে। যাই হোক, একটু সামনে গেলাম কিন্তু কিছুই নেই, তাই দ্রুত হিউম্যান ডিটেকটিভ সানগ্লাস পরে পুরো গোডাউনের দিকে তাকাতেই দেখতে পেলাম অনেকগুলো লাল পয়েন্ট। এগুলো মূলত মানুষের দেহ। এক এক করে দেখলাম প্রায় 50 জনের মতো। দ্রুত সানগ্লাস খুলে সামনে গেলাম। গেটে পা দিতেই হঠাৎ কয়েকজন বের হয়ে এলো। গেট খুলে সবারই কালো পোশাকধারী। চলে এসেছিস? তবে চল, তোর শ্বশুর মশাই সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে, দ্রুত চলে ভাই। কই দেখি, চল শ্বশুর মশাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে আসি। ওদের হাবভাব দেখে মনে হচ্ছে ওরা আমার আসল পরিচয় জানে। কই যাস চান্দু, আগে তো চেক করে নি, খালি হাতে এসেছিস নাকি প্ল্যান করে এসেছিস? হা, তোদের মারতে আমার অস্ত্র লাগবে নাকি? তাছাড়া তোদের মতো ময়লা আবর্জনা পরিষ্কার করতে নিজের রিভলভার বুলেটগুলো কেন নষ্ট করব? বা একদম খালি হাতে এসেছিস মরার জন্য? চল ভেতরে চল। ওদের পেছনে যেতে লাগলাম। ভেতরে যেতেই দেখি ইকবাল আর কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। শ্বশুর বাড়িতে আসলাম, কই একটু আদর যত্ন হবে তা না, এখানে আমাকে জিম্মি করা হচ্ছে। জামাই বাবা, এত তাড়া করলে হয়? একটু অপেক্ষা করো, আদর যত্ন সব হবে। একটু তাড়াতাড়ি শ্বশুর মশাই, আপনার মেয়েটা অপেক্ষা করছে অনেক দিন হলো। বাসর রাতটা এখনো ভালোভাবে করতে পারেনি। বলতে না বলতে চারিদিক থেকে বৃষ্টি শুরু হলো। তবে এটা পানি নয়, গুলির। পাশেই কয়েক সিন। মুহূর্তেই ওদের পিছনে যেতেই গুলিগুলো ওদের বুক পেট ফুটো করে দিল। এদিকে ওদের নিচে চাপা পড়ে মারা গেছি। এমন রিয়াক্ট করে শুয়ে পড়লাম। আমি যখন পুলিশের চাকরিতে নিযুক্ত হয়েছিলাম তখন আমাকে 100 ভাগের 70% শ্বাস না নিয়ে থাকার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এদিকে আমার হেলদোল না দেখে ইকবাল হেসে উঠে এলো। তারপর জামাই বাবা, মাত্র 1 রাউন্ড গুলি না করতে উপরে চলে গেলে? তুমি তো পুলিশ নামে কলঙ্ক। হা। এই, এদের গাড়িতে তুলে নদীতে ভাসিয়ে দিয়ে আয়। একটু চোখ খুলে তাকাতে মুখে বাঁকা হাসি ফুটে উঠল, কারণ এবার প্রায় উপরতলা নিচতলা থেকে 50 জনের অধিক লোক বের হয়ে এসেছে, যা আমি আগেই আন্দাজ করেছিলাম। শালা লুকিয়েছিল এখানে, কোনো পাড়াপাড়ি করলে মৃত্যু নিশ্চিত। দ্রুত নিজের অ্যাপল ওয়াচে লোকেশন ডিটেকটিভটি চালু করে আগের মতোই পড়ে রইলাম। কিছুক্ষণ পর, ভাই আমাকে মাফ করে দিন, ভাই আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। কেন শ্বশুরমশাই, আপনি তো আপনার জামাইকে 1 রাউন্ড গুলি করে শুইয়ে দিয়েছেন, তাহলে আবার মাপ চাচ্ছেন কেন? ও আমার এত লোক দেখে? তবে শুনুন শ্বশুরমশাই, ওরা সবাই মাফিয়া নয়, এরা সবাই আইনি লোক, সিক্রেট টিম অফ পুলিশ। যাই হোক, তোর কি কিছুই জানার আছে? তুই তো মারা গিয়েছিলি, আমার লোক তো তোকে নাকে পরীক্ষা করেছে যে তুই মৃত, আর হঠাৎ এত লোক চলে আসলো কিভাবে? আর আমাকে মারলে হা, তোর বাবা মা আর আদেবকে কিভাবে বাঁচাবি? হা। আরে বোকা, তুই সেই আগের জামানায় পশু করে গেলি, এটা তো সাধারণ বিষয়। আচ্ছা শোন, এটা শুনে আরও অবাক হবি। আসলে তোর ওয়াইফ না, অনেক আগেই শুয়ে দিয়েছি। হয়তো ভাবে কিভাবে? হা। এখানে আসার আগেই ওই দেখ হিউম্যান ডিটেকটিভ ডিভাইস, এটা চালু করেছিলাম। তারপর পুরো গোডাউনে কতজন আছে দেখেছি, কিন্তু শেষে খুলে ফেলার আগে তোর গোডাউনের পেছনে একটা কিছু দেখতে পাই, যেখানে ছিল একটা নিচে যাওয়ার সিঁড়ি। ব্যাস, চলে গিয়েছিলাম। আর কি দেখেছিলাম জানিস? তোর স্ত্রী, তোরই লোক এর সাথে সঙ্গমে লিপ্ত। ব্যাস, ওটা দেখে ওখানেই মেরে দিয়ে চলে এসেছি। সাথে রুমে পেপারসগুলো। আর অবাক হবি, আর পাশের রুমে ছিল আমার বাবা মা আর আবিদ। হা, ওদেরকেও আমি বের করে এনেছি।
কাজের কাজ করেছিস, শালে বিশ্বাসঘাতকটা করেছে, আর আমার সামনে পড়লে ওকে কুকুর দিয়ে খাওয়াতাম। ব্যাস, তোর দুদিন শেষ। ভালো থাকিস। আল্লাহ হাফেজ। পুরো টিমের ওপর গুলির বর্ষণ করে দিল। পুরো হয়ে গেল, বের হয়ে গেল অন্ধকার গোডাউন থেকে। উড়িয়ে দিলাম পুরো গোডাউন। সবাই থেকে বিদায় নিয়ে অপেক্ষা করতে লাগলাম পাইলটের জন্য। একটু পর হেলিকপ্টার ল্যান্ড করলো। তুমি ঠিক আছো তো? বাবু, তোমার কিছু হয়নি তো? বাহ, দুজনের মুখে রোমান্টিক কথা। নিশ্চয়ই হবে আজ কোনো কিছু। শয়তান বাদ, ওসব কিছুই হবে না। স্বামীও চলে, এর সাথে কথা নেই। ওরা চলে যাওয়ার আগেই ওদের হাত চেপে ধরলাম। তারপর, রাগ করলে তো হেরে গেলে। নীলার জন্য একটা সারপ্রাইজ, সেটা হলো আবেদ। আবার নীলা আর সামিয়ার জন্য আরও একটা সারপ্রাইজ, সেটা হলো তোমাদের শ্বশুর শাশুড়ি। এখন এর জন্য আমাকে কি দিবে? কি কি দিব আমরা? তবে আমাদের কাছে স্পেশাল জিনিস আছে, যেটা শুধু দিব তবে রাত্রে। ওকে, অপেক্ষায় রইলাম রাতে। এই তোমরা দুজন এভাবে তাকিয়ে আছো কেন? তুমি এখানে এসে বিয়ে করেছো, আমাকে বলনি কেন? হ্যাঁ, তুমিও আমাকে বিয়ে করার আগে বলনি কেন তুমি বিবাহিত? ওরে শালা, এত দেখি দুটোই দুদিকে ঘুরে গিয়েছে, কিন্তু আমি ছাড়ছি না। 2টা বছর হয়ে গেল তোমাদের ছাড়া থেকেছি। আজ তো ইতিহাস রচনা করবই করব। তোমরা যাই বলো না কেন। লুচ্চা শালা, এই তুমি এত লুচ্চা কেন বলে তো? পাঠক পাঠিকা বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন এই আমাদের বরটা এত লুচ্চা কেন? এই নীলা, তুমি আমাকে লজ্জা বললে? না না, ও লুচ্চাগুলো ভুল করেছে। তুমি হলে লুচ্চার হাড্ডি। ওকে ফাইন, তবে লুচুগিরি একটু দেখাই। এগিয়ে গেলাম ওদের দিকে। এই এগিয়ে আসছো কেন? ভালো হবে না কিন্তু। আরে রাগ তো ভালো, আর খারাপ বিয়ে করা বউ। আমার এত খারাপ ভালো বুঝি না। ইতিহাস চলছে, একটু অপেক্ষা করুন। 3 ঘন্টা পর। এই নীলা, সামিয়া একটু হাওয়া করো তো। এত ঘামছি কেন? গরম নীলা আর সামিয়া দুজন দুপাশ থেকে ঘুষি মেরে বলল। তুমি একটা রাক্ষস। উফ, হেডলাইটে দাগ ফেলে দিয়েছো। চলো চলো, গোসলে চলো। মানে আর একবার খেলতে ইচ্ছা হচ্ছে। নীলা আর সামিয়া একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে ঝাঁপে ঝাঁপ। ওমা গো, কোমর গেল গো। কিন্তু খাট ভাঙেনি, কারণ এটা হলো দামে কম মানে ভালো কাকলি ফার্নিচারের খাট। খুব টেনশনে দাঁড়িয়ে আছি অপারেশন রুমের বাইরে। ভেতরে একটা নয়, আমার 2টো বউ ব্যথায় কাতরাচ্ছে। হ্যাঁ ভাই, বাবা হতে চলেছি। একটু পর কান্নার আওয়াজ শুনতে পেলাম। দ্রুত ভেতরে গেলাম, গিয়ে ধপাস করে বসে পড়লাম। এটা কি দেখছি? একটা নয়, 2টো নয়, পুরো 4টা বাচ্চা। কাকে ছেড়ে কাকে কোলে নিব ভেবেই কোনো কিনারা পেলাম না। নীলা আর সামিয়া এই কাণ্ড দেখে হেসে দিল। নর্মাল ডেলিভারি হয়েছে। তারপর দুজন একসাথে বলে উঠল, যা, লুচুর বাবার 4টা লুচু সন্তান হয়ে গেছে। বাবা তো করেছে 2টো, না জানি তার কোনো পুত্রগুলো কয়টা করে। হ্যাঁ, একটু হিসাব করে, কিন্তু পারলাম না। পাঠক পাঠিকাগণ, আপনারা প্লিজ হিসাব করে বলবেন। আল্লাহ হাফেজ।